ওকে। তো আমরা পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে কথা বলছিলাম, যেখানে আমি আমার সার্ভিস এবং নিজেকে প্রেজেন্ট করব বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো এটার চ্যানেলগুলো ছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমেইল, তারপর লিঙ্কডইন। তো আমাদের যদি ফেসবুকে আমাদের এই পার্সোনাল ব্র্যান্ডিংটা করা থাকে, কেউ যদি আমার নাম লিখে গুগলে সার্চ করে, তাহলে সে আমার সম্পর্কে সব ইনফরমেশন পেয়ে যাবে। সেটা হোক ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, অথবা ইউটিউব, অথবা লিঙ্কডইন। যখন থেকে ট্রাফিক আসা শুরু করে তখনই এগুলা ইন্ডেক্সিং হয়ে যায়, ইন্ডেক্সড হয়ে যায় গুগল সার্চ র্যাঙ্কিংয়ে। তো এই জন্য আপনাদের আমি বলছিলাম যে একটা নির্দিষ্ট নাম আপনারা ব্র্যান্ডিং করেন। যদি আমার নাম হয়ে থাকে মোহিত হোসাইন, সেটা মোহিত হোসাইন নামে সবগুলা প্রোফাইলে আমার নাম অ্যাড করা থাকতে হবে। আমার নাম যদি রকিবুল ইসলাম হয়ে থাকে, তাহলে সেই নামটা সব জায়গায় রকিবুল ইসলাম হিসেবে লিখতে হবে আমার। বুঝতে পারছি? প্রোফাইল পিকচারটা প্রফেশনাল দিতে হবে। একটা কভার ডিজাইন দিতে হবে, যে কভারে আপনি কি সার্ভিস দেন এবং আপনার সাথে যোগাযোগ করার ওয়েটা কি, সেটা আপনারা লিখে দিবেন। আচ্ছা, আমরা তো ফেসবুক অ্যাড এক্সপার্ট। এই জন্য আমাদেরকে বলা হয় মিডিয়া বায়ার, যেহেতু আমরা পেইড মিডিয়াগুলোকে ইউজ করে অ্যাড দিতেছি। কারণ ফেসবুকে আমরা টাকা দিচ্ছি, ফেসবুক আমাদের অ্যাডটা নির্দিষ্ট জায়গায় দেখাচ্ছে। এটাকে বলা পেইড মিডিয়া। আর এই জায়গায় আমরা ডলার খরচ করে অ্যাড দিচ্ছি, এই জন্য আমাদেরকে বলা হয় বায়ার। আবার আমরা যদি সেলসের জন্য কাজ করি, সেই ক্ষেত্রে সেলস এক্সপার্ট দিতে পারি এবং অ্যাডভার্টাইজিং দিতে পারি। কেউ যদি লিড নিয়ে কাজ করে, তাহলে তার নাম হবে কি এখানে, লিড জেনারেশন এক্সপার্ট বা লিড জেন এক্সপার্ট, এরকম। আচ্ছা, আপনারা তো হোমওয়ার্ক করছেন, তাই না? হোমওয়ার্ক করছেন না সবাই? এমন কেউ আছেন যে এগুলো নিয়ে হোমওয়ার্ক করেন নাই? রেসপন্স করেন। স্যার এগুলো প্রোফাইল তো সব সাজানো আছে। সাজানো আছে। আচ্ছা, ব্যাচ টু এর কি অবস্থা? ব্যাচ টু, কিরণ দত্ত, লাবিদ হাসান, মাহমুদুল্লাহ, এমডি স্যার ইমরান খান। আমাদের শুধু ফেসবুক প্রোফাইল। বলেন। স্যার আমার একটা আইডি করা হয়েছিল, কিন্তু স্যার ওই আইডিটা পরবর্তীতে অটোমেটিক সাসপেন্ডেড হয়ে গেছে। ফেসবুক আইডি? জি স্যার। আচ্ছা, আপনার যে পার্সোনাল আইডি, এটা এটা দিয়ে কি আপনি ইউজ করতে পারবেন? আপনি যে নিজস্ব ইউজ করা যাবে স্যার। ফেসবুক প্রোফাইল আছে না? জি স্যার। আচ্ছা, ওইটা যদি আপনি পার্সোনাল কাজে ইউজ না করে এখানে ইউজ করেন, এটা বেটার হবে। কারণ এই প্রোফাইলটা আপনি অনেক আগে তৈরি করছেন, তারপর এতদিন ইউজ করছেন, ফেসবুক জেনে গেছে এটা একটা ভ্যালিড প্রোফাইল। এখন এটাকে রেখে যদি আপনি নতুন একটা অ্যাকাউন্ট করতে যান, ফেসবুক দেখবে যে একই সাথে ও দুইটা অ্যাকাউন্ট চালাচ্ছে, সাসপিসিয়াস অ্যাক্টিভিটি হিসেবে সে নিতে পারে। এই জন্য বট ভেরিফিকেশনের যে ওই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে বা রেস্ট্রিক্টেড করে দিবে। তখন আপনার এটা ম্যানেজ করাটাও টাফ হয়ে যাবে। বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো সম্ভব না। আপনি চাইলে ওই ওই নতুন যে পুরান যে অ্যাকাউন্টটা ওইটা ইউজ করতে পারেন। আর লিঙ্কডইনের কি অবস্থা? লিঙ্কডইনের কি অবস্থা? লিঙ্কডইন অ্যাকাউন্ট করা হয়েছে সবার? স্যার আমাদের বেস্ট এর লিঙ্কডইন অ্যাকাউন্ট করা হয় নাই। লিঙ্কডইন অ্যাকাউন্ট করেন নাই? জি না স্যার। আর করছি কিন্তু স্যার ভেরিফাই করা হয়নি। আচ্ছা, ভেরিফাই করবেন। স্যার আর আমার একটা আছে এবং 500+ কানেকশনও আছে স্যার। আচ্ছা, ব্যাচ ওয়ানে যাদের প্রবলেম নাই,
তাদের হচ্ছে মানে জাস্ট আপনারা ক্লাস দেখে যান। ঠিক আছে, আপনাদের কাজ হবে পরে। আপনারা জাস্ট দেখে যান। যাদের কাজ হয় নাই ব্যাচ ওয়ানের, তারা ফলো করতে পারেন, তারা হোমওয়ার্কগুলো করতে পারেন। মূলত ব্যাচ ব্যাচ টু হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এখনো করে নাই। ওনাদের এই পার্সোনাল ব্র্যান্ডিংটা মাস্ট বি করতে হবে। তারপরেই হচ্ছে আমরা ক্লায়েন্ট হান্টিং শুরু করব। আচ্ছা, তো যাদের যাদের হয়ে গেছে, তারা তারা হচ্ছে পরবর্তীতে আমাদের সাথে ক্লায়েন্ট হান্টিং করবেন। এখন ফেসবুক অ্যাটলিস্ট একটা বা দুইটা প্ল্যাটফর্মে আপনার রেডি থাকতে হবে। আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করেন, যাদের ফেসবুকটা হচ্ছে না বা লিঙ্কডইনটা হচ্ছে না, ধরলাম ফেসবুক এবং লিঙ্কডইন, এই দুইটা আপনাদের হচ্ছে না। ঠিক আছে, যদি না হয় তাহলে হচ্ছে ইনস্টাগ্রাম বাকি আছে, ইউটিউব বাকি আছে, টুইটার বাকি আছে, তারপরে ইমেইল, গুগল বাকি আছে। আচ্ছা, গুগল এটা এটা দরকার নাই, গুগলের এটা আসলে দরকার নাই, গুগলে এমনি চলে আসবে। তো যাদের নাই, তারা বাকিগুলা দিয়ে করেন, বাকিগুলা দিয়ে হচ্ছে আপনারা পারবেন। ঠিক আছে, ইনস্টাগ্রাম এবং টুইটার, অথবা অথবা হচ্ছে ইউটিউব, এই তিনটা সোশ্যাল মিডিয়া কি ইউজ করেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা ইজি। আপনারা যে কেউ চাইলে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করতে পারবেন, ফোন নাম্বার দিয়ে বা ইমেইল দিয়ে। ইনস্টাগ্রামে বায়ো চেঞ্জ করবেন, ইমেইলটা দিবেন, ফোন নাম্বারটা দিবেন, আর আপনি কি করেন ওইটা বায়োতে যেমন এইভাবে দেওয়া হয়েছে, ওইটা আপনি বায়োতে অ্যাড করে দিবেন। ঠিক আছে, এইভাবে পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনি করে ফেলবেন। আর ফলোয়ার বাড়াবেন, ইনস্টাগ্রামের উদ্দেশ্য থাকবে ফলোয়ার বাড়ানো। আচ্ছা, আচ্ছা, যখন আমাদের এই প্রোফাইল তৈরির কাজটা শেষ হবে, আমরা কি করব? বলছিলাম না যে আমাদের অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। যেসব সোশ্যাল মিডিয়াতে আমরা ব্র্যান্ডিং করব, আমাদের ওইসব অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। আমরা কি করব? এই জন্য আমরা হচ্ছে ভ্যালুয়েবল বিভিন্ন পোস্ট শেয়ার করব, বা পোস্ট নিজেরা করব। যেমন যেমন দ্রুত সময়ের মধ্যে কিভাবে ফেসবুক অ্যাড থেকে আপনি রেজাল্ট পাবেন, এটা নিয়ে একটা টিপস শেয়ার করলেন। একটা ক্যাম্পেইনের টিউটোরিয়াল বানাইলেন, বানিয়ে আপনি হচ্ছে ইউটিউবে কিংবা ফেসবুকে বা লিঙ্কডইনে আপনি ভিডিওটা আপলোড করে দিলেন। এতে কি হবে? যারাই আপনার প্রোফাইলটা দেখবে, তারা বুঝে যাবে যে আপনি একজন প্রফেশনাল, আপনি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন। যখন আপনার ক্লায়েন্ট হবে, আপনি কি করবেন? কেস স্টাডি শেয়ার করবেন। ক্লায়েন্টের সাথে আপনি ক্লায়েন্টের জন্য কি কি রেজাল্ট আনছেন, কতটুকু প্রফিট আনছেন, কতটুকু অ্যাড স্পেন্ড করছেন, কত ডলার, এগুলো হচ্ছে আপনি একটা কেস স্টাডি বানাবেন। প্রফিট কত আসলো, অ্যাডের স্পেন্ড কত আসলো, রিটার্ন কত আসলো, এগুলো নিয়ে সেলস রিপোর্ট, ক্লায়েন্ট ফিডব্যাক। আপনি ক্লায়েন্ট সার্ভিস দিছেন, ক্লায়েন্ট একটা ফিডব্যাক দেয় যে আমি তোমার সার্ভিসে হ্যাপি বা আনহ্যাপি। যে পজিটিভ ফিডব্যাকগুলো আপনি পাচ্ছেন, সেগুলো একটা স্ক্রিনশট নিয়ে আপনি আপনার সেই সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করলেন। এবং ক্লায়েন্ট সম্পর্কে 2 লাইনের একটা সেন্টেন্স আপনি লিখে দিলেন ইংলিশে। এটা যখন আপনি রেগুলার করবেন, দেখবেন যখনই আপনি একটা নতুন কাস্টমারকে আপনার এই ব্র্যান্ডিংগুলো শেয়ার করতেছেন বা সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো শেয়ার করতেছেন, ওর কিন্তু আর হচ্ছে ওই সন্দেহ থাকবে না যে আপনি আসলে কাজ পারেন কি পারেন না। ও এগুলা দেখে আপনাকে জাজ করবে যে না, ও আসলে একজন প্রফেশনাল। ঠিক আছে, আর এই যে কানেকশনের কথা এখানে বলতেছি, কানেকশন মাস্ট হ্যাভ 500। এটাকে আমরা কানেকশন না বলে যদি ফলোয়ার বলি, তাহলে সবাই বুঝবেন। আবার হ্যাঁ, ফলোয়ার বললেই হবে। ফলোয়ার যদি হয়, ধরেন 500 ফলোয়ার আপনার আছে, এটা ইনস্টাগ্রামেও থাকতে পারে, ফেসবুকেও থাকতে পারে। কিন্তু কানেকশন লিখছি, এটা হচ্ছে লিঙ্কডইনের জন্য। যাদের লিঙ্কডইন থাকবে, তারা কানেকশন বিল্ড আপ করবেন। কানেকশন মানে হচ্ছে যেসব মানুষদের সাথে আপনি অ্যাড হবেন। ঠিক আছে,
ওইসব মানুষদের সাথে অ্যাড হয়ে তাদের 500+, মানে 500-এর মতো হচ্ছে আপনার রিকোয়ারমেন্টটা ফিল আপ করবেন। এতে আপনার আইডিটা স্ট্রং থাকবে। আচ্ছা। স্যার জি, বলেন। স্যার লিঙ্কডইন এর কানেকশনের ক্ষেত্রে আমরা কোন ধরনের মানে কানেকশনটা মানে করবো, কানেকশন পাঠাবো কোন ধরনের, কোন টাইপের মানুষদের আর কি? এটা এটা হচ্ছে আপনার সার্ভিস যেটা, সেই অনুযায়ী আপনি কানেকশন বিল্ড আপ করবেন। এটা তো আমরা আসবো, আপকামিং ক্লাসগুলোতেই আমরা আসবো কোন ধরনের মানুষকে আমরা হচ্ছে অ্যাড দিব, কাদেরকে ফলো করব, কাদেরকে মেসেজ দিব, এগুলো আমি দেখাইতেছি একটু পরেই। আচ্ছা, এরপরে তো ওই যে নিজের সম্পর্কে কিভাবে আপনি ইন্ট্রোডাকশন দিবেন, তারপরে হচ্ছে নিজের ব্যাপারে যে ইনফরমেশনগুলো থাকে অ্যাবাউট মিতে, ওই ইনফরমেশনগুলো আপনারা অ্যাড করে দিবেন আপনাদের ওই সোশ্যাল মিডিয়াগুলোতে। এই জায়গায় কারো কোনো কনফিউশন থাকলে আমাকে প্রশ্ন করেন। আর যাদের লিঙ্কডইন সমস্যা তারা কি আপাতত লিঙ্কডইন অ্যাকাউন্ট বাদ দিবে করা? লিঙ্কডইন বাদ দেন, যাদের সমস্যা তা আমি তো বললামই। লিঙ্কডইন বাদে আরও যে বাকি প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে ফোকাস দেন। সময় নষ্ট করার সময় নাই, নাই তো এখন, তাই না? যেভাবে হোক আমার দরকার ক্লায়েন্ট। আমার তো প্ল্যাটফর্ম একটা নষ্ট হয়ে গেছে, আমি এই জন্য যদি আমার কাজ আটকে যায় তাহলে আমার সমস্যা। এই জন্য চ্যানেল দিয়ে দিচ্ছি আমি, দেখেন টোটাল 5টা চ্যানেল: ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন। এগুলোতে ট্রাই করতে হবে। ইনস্টাগ্রাম ডিজেবল হয় না সহজে, ইউটিউব কখনোই ডিজেবল হবে না যদি না আপনি কপিরাইট স্ট্রাইক খান বারবার। আবার ফেসবুক পেজ, আপনি একটা ফেসবুক পেজ বিল্ড আপ করতেই পারেন। একটা ফেসবুক পেজ ইজিলি আপনি করতে পারেন। আপনার যদি ধরেন প্রোফাইল লাগবে না, আমি প্রোফাইলের কথা বাদ দিলাম, একটা ফেসবুক পেজ কিন্তু আপনি ইজিলি ক্রিয়েট করতে পারবেন আপনার নামে। সেটা আপনার এই যে পুরানা যে প্রোফাইল আছে ফেসবুক প্রোফাইল, সেই প্রোফাইলের আন্ডারে আপনি ফেসবুক পেজটা তৈরি করতে পারবেন। তৈরি করে ওটা দিয়ে আপনি কাজ শুরু করে দিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমরা আসি হচ্ছে আমাদের সার্ভিসের ব্যাপারে। আমরা মূলত এখন ক্লায়েন্টকে কোন সার্ভিসটা দেওয়ার জন্য রেডি আছি বলেন তো? কোন সার্ভিসটা আপনি দিতে পারবেন কনফিডেন্টলি? সেলস স্যার এর ফেসবুক বিষয়ে। অ্যাডস। ফেসবুক সেলস অ্যাড, তাই না? জি স্যার। বাকিরা? রফিকুল, জি আপনি স্যার। কোন সার্ভিসটা দিতে পারবেন বলেন? স্যার ফেসবুক অ্যাড আর আচ্ছা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্যার মোটামুটি সার্ভিস আচ্ছা। দেওয়া যাবে। আচ্ছা, তারপর বলেন আব্দুর রহিম। আব্দুর রহিম আছেন? স্যার আমার এক ক্লায়েন্ট এসএমএস দিচ্ছে স্যার, আমি একটু স্যার কথা বলি। কিরণ দত্ত, জি স্যার। কোন স্যার ফেসবুক সার্ভিসটা আপনি অ্যাড, দিতে পারবেন? স্যার ফেসবুক অ্যাড, ফেসবুকের অ্যাড এটি স্যার দিতে পারবো, তারপরে পিক্সেল সেট আপ। পিক্সেল সেট আপ দিতে পারবেন, ফেসবুক অ্যাড দিতে পারবেন। আব্দুর রহিম, জি স্যার। আচ্ছা, আব্দুর রহিম আপনি মেসেজেই বলেন কি সার্ভিস আপনি দিতে পারবেন। স্যার আমাদের আরেকবার সেলস ক্যাম্পিং দেখাইলে স্যার একটু ভালো হতো, মানে সেলস ক্যাম্পিং আর একটু বোঝার লাগতো। সেলস ক্যাম্পেইন রেকর্ডিং ভিডিওটা দেখছেন? স্যার এটা তো সেলস ক্যাম্পিং আপনি স্যার হলো দেখতে দেখাইছেন কোনটা জানি। এবি টেস্টিং। জি স্যার, এবি টেস্টিং সারা দেখতে দিতেছি। আচ্ছা, এবি টেস্টিং ছাড়া ফেসবুক অ্যাড 2 মিনিটেই ক্রিয়েট করা যায়।
তো অ্যাকচুয়াল যে ফেসবুক অ্যাড তৈরি করতে হয় সেলসের জন্য, সেটা আমি যেভাবে এবি টেস্টিং দেখাইছি ওইটাই। আপনি ভাবতেছেন যে ফেসবুক সেলসের জন্য হয়তো বা আলাদা অন্য মেথডে কোনো ক্যাম্পেইন তৈরি করতে হয়, আসলে বিষয়টা এমন না। তারপর আমি দেখাই দিব, অসুবিধা নেই। আচ্ছা, সবাই ফেসবুক অ্যাডের সার্ভিস দিতে পারবো, ঠিক আছে, অসুবিধা নাই। এখন আমরা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব এই ব্যাপারে আসেন কথা বলি। দেখেন, এই প্রসেসে যেতে হলে আপনাকে অনেকগুলা ওয়েতে আপনাকে ট্রাই করতে হবে, ঠিক আছে, অনেকগুলা ওয়ে, বুঝছেন? তো প্রথমে আপনি টার্গেটেড গ্রুপ যেগুলো আছে, যেমন ফেসবুক অ্যাড সম্পর্কিত বিভিন্ন গ্রুপ আছে। আমি যদি আমার প্রোফাইলে যাই, এই যে দেখেন ফেসবুক অ্যাড মাস্টার মাইন্ড, ঠিক আছে, এই গ্রুপটা খুবই পপুলার একটা গ্রুপ। আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি, চ্যাটে দিয়ে দিচ্ছি। ফেসবুক অ্যাড মাস্টার মাইন্ড, এই গ্রুপে কারা থাকে বলেন তো? যাদের ফেসবুক অ্যাড নিয়ে কাজকর্ম হয় তারা এখানে অ্যাড আছে। এখানে আপনি বলতে পারেন যে তারা যারা ফেসবুক অ্যাড এক্সপার্ট, তারা তো এখানে আহ, সবাই এক্সপার্ট, তারা কিভাবে আমাদের সার্ভিস নেবে? বিষয়টা এমন না। এখানে দেখেন অনেক ক্লায়েন্ট আছে যারা যারা মূলত হচ্ছে ফেসবুক অ্যাডের সেলার বা সার্ভিস প্রোভাইডার খোঁজে, তারাও এই গ্রুপে জয়েন হয়ে যায় এবং তারাও হচ্ছে এখানে বিভিন্ন সময় পোস্ট করে যে আই নিড মেটা অ্যাড এক্সপার্ট বা ফেসবুক অ্যাড এক্সপার্ট, অথবা কেউ একজন একটা প্রবলেম নিয়ে পোস্ট করছে যে আমি ফেসবুক অ্যাড ইউজ করতেছি, আমার সেলসটা হঠাৎ করে ড্রপ করছে, আমি লসে আছি, আমার প্রফিট হইতেছে না। তারপরে অনেকেই পোস্ট করতে পারে যে আমি তো ফেসবুকে লিড ক্যাম্পেইন করব, আমি কোন ওয়েতে লিড ক্যাম্পেইন করলে আমি বেটার রেজাল্ট পাবো। এই সব ইস্যু নিয়ে অনেকেই মেসেজ করে বা পোস্ট করে। তো এই পোস্টে যদি আপনি একটা কমেন্ট করেন যে আপনি এই ওয়েতে, বেটার ওয়েতে আপনি হচ্ছে উম, একটা লিড ক্যাম্পেইন করতে পারেন, আপনি একটা সেলস ক্যাম্পেইন করতে পারেন, তারপরে হচ্ছে এরপরেও যদি ফার্দার কোনো হেল্প দরকার হয় ও আপনাকে মেসেঞ্জারে নক করবে। আপনি বলবেন যে প্লিজ ইনবক্স মি ফর ফার্দার ডিসকাশন। যদি মানে এর পরেও কোনো ধরনের হেল্প দরকার হয় ওনার, তাহলে প্রাইভেটলি হচ্ছে আপনারা কথা বলবেন। যখন প্রাইভেটলি আপনি ডিসকাস করবেন, ও কিন্তু একজন পটেনশিয়াল ক্লায়েন্ট হিসেবে আপনার সাথে কথা বলবে, ঠিক আছে, কারণ ও আপনার কাছে হেল্প চাবে। হেল্প যদি আপনি প্রথমে হচ্ছে ওকে একটা ভালো অ্যাডভাইস দেন, পরবর্তীতে কয়েকদিন পর আপনি ওকে আবার যদি নক করেন, তারপর দেখবেন যে ও হচ্ছে আপনার সাথে ডিসকাস করতেছে। ওকে ওর বিজনেস সম্পর্কে বলবেন, ওর প্রফিট কেমন হইতেছে, ও বিজনেস লসে আছে নাকি প্রফিটে আছে, এগুলো সম্পর্কে জানবেন। জানার পরে যখন দেখবেন যে ও আসলে প্রবলেমে আছে, অ্যাডগুলো ভালো চলতেছে না, তখন ওকে আপনি একটা অফার করে বসবেন যে তুমি যদি আমার এই অফারটা নাও, তুমি আমার এই অফারের মাধ্যমে তোমার ফেসবুক অ্যাডের প্রফিটেবল রিটার্ন আসবে, মানে রেভিনিউ আসবে। ঠিক আছে, তো এই প্রসেসটাই মূলত আমরা হচ্ছে এই গ্রুপের মাধ্যমে করে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে ফেসবুক অ্যাড মাস্টার মাইন্ড গ্রুপ, এটা একটা, এটাতে জয়েন হবেন সবাই। এরপরে আরো কিছু গ্রুপ আছে, যেমন শপিফাই ড্রপ শিপিং, শপিফাই ড্রপ শিপিং কমিউনিটি, এটা আমি সার্চ করলাম, দেখেন এখানে কতগুলা গ্রুপ আছে, তাই না? আমি যদি সি অলে যাই, এখানে দেখেন একটা গ্রুপ আছে, দুই 2,44,000 মেম্বার। আবার এটা আছে হচ্ছে 1,83,000।
মেম্বার। এই যে শপিফাই ড্রপ শিপিং ইউএসএ, এটা হচ্ছে 1,14,000 মেম্বার আছে। তো এরকম আরও আছে, যেমন এই যে শপিফাই অ্যামাজন ড্রপ শিপিং 1,23,000 মেম্বার। তো এই যে গ্রুপগুলা, এই গ্রুপগুলাতে আপনারা জয়েন হবেন কেন? শপিফাই একটা ই কমার্স প্ল্যাটফর্ম, এটা আমরা জানি। তো একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য কি দরকার? যদি প্রোডাক্ট থাকে তাহলে তো সেল দরকার, তাই না? তো সেই সেলটা আপনি কিভাবে এনে দিবেন, সেটা যদি আপনি ওইসব ক্লায়েন্টকে বা ওইসব স্টোর ওনার, শপিফাই বিজনেস ওনার যারা আছে ওদেরকে যদি আপনি প্রেজেন্ট করতে পারেন, মেসেজ দিতে পারেন, তাহলে কিন্তু চান্স থেকে যায় একটা, যে ওরা আপনাকে রিপ্লাই করবে, আপনাকে, আপনার সাথে ডিসকাস করবে, আপনার অফারটা তাদের প্রয়োজন কিনা এটা দেখবে, দেখার পরে আপনাকে অর্ডার করবে। ঠিক আছে? ক্লায়েন্ট হান্টিং করা খুব ইজি, বাট এখানে যে প্রবলেমটা হয়, এখানে সময় দিতে হয় প্রচুর, কিন্তু সময়টা আসলে আমাদের থাকে না, এই জন্য আমরা ক্লায়েন্ট পাই না। তো আমি এই যে সার্চ লিঙ্কটা, এটা আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি চ্যাটে। আপনারা সবাই এই গ্রুপগুলো একটা লিস্ট আকারে একটা এক্সেল ফাইলে নিয়ে রাখেন। এই এই গ্রুপগুলা, সবগুলো গ্রুপ আপনারা হচ্ছে একটা এক্সেল শিটে নিয়ে রাখেন। আমি তাহলে দুইটা লিঙ্ক দিছি, একটা হচ্ছে ফেসবুক অ্যাড মাস্টার মাইন্ড, আর একটা হচ্ছে শপিফাই ড্রপ শিপিং কমিউনিটি। এখানে যতগুলো গ্রুপ আছে সবগুলোতেই জয়েন হবেন, এবং গ্রুপগুলোর লিংক আপনারা এক্সেল শিটে অ্যাড করবেন। এখানে 100-র উপরে গ্রুপ গ্রুপ আছে। ঠিক আছে? তো 100-র উপরে গ্রুপ যদি থাকে, আপনাদের এক্সেল শিটেও 100টা গ্রুপ লিস্ট করা থাকতে হবে। তো আপনারা এটা লিস্ট করে ফেলবেন আজকের মধ্যেই, আর জয়েন হয়ে যাবেন লিস্ট করার সাথে সাথেই। আচ্ছা, যখন একদিনে সবগুলো অ্যাপ্রুভ হবে না, হয়তো 1-2 দিন লেট হইতে পারে, অনেক গ্রুপে আপনারা জয়েন হইতে পারবেন একটু লেটে, বাট যেগুলোতে অ্যাড হয়ে যাবেন তখন থেকে আপনার কাজ শুরু হয়ে যাবে। ঠিক আছে? এখন যখন আমরা এই টার্গেটেড গ্রুপগুলোতে জয়েন হয়ে যাব, আমাদের কি কাজ থাকবে? আমাদের কাজ থাকবে, আমাদের কাজ থাকবে হচ্ছে প্রথমে আমরা গ্রুপের মেম্বারদের, যারা হচ্ছে যাদের প্রবলেম আছে, যারা সেলস নিয়ে প্রবলেমে আছে, সেলস ড্রপ করছে, তারপর হচ্ছে আহ, কাউকে খুঁজতেছে এমন যে ফেসবুক অ্যাড এক্সপার্ট তাকে হেল্প করবে, এরকম পার্সনদের যারা খুঁজতেছে, যেসব মানুষজন পোস্ট করতেছে, ওদেরকে বেছে বেছে বের করে ওদেরকে রিকোয়েস্ট ফ্রেন্ড, মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, কিংবা ওদের সাথে ওদেরকে মেসেজ দিবেন। ঠিক আছে? এই রিকোয়েস্ট ফ্রেন্ড এটা দরকার নাই, ওদের সাথে হচ্ছে কমেন্টে আপনারা ডিসকাস করার চেষ্টা করবেন। যেমন এখানে আমরা যদি একটা গ্রুপে যাই, ধরেন এই প্রথম গ্রুপটা, এই যে এই যে উনি একটা কোশ্চেন করছে, হাউ ক্যান আই ড্রপ শিপ প্রোডাক্ট, ক্যান এনিওয়ান গাইড মি। ওর প্রবলেম হইতেছে ও কিভাবে ড্রপ শিপিং করবে প্রোডাক্ট, এটা জানে না। ওকে যদি আপনি বলেন যে তুমি হচ্ছে শপিফাইয়ের মাধ্যমে একটা স্টোর ক্রিয়েট করবা, ক্রিয়েট করে হচ্ছে প্রোডাক্ট আপলোড করে, যে প্রোডাক্ট তুমি সেল করতে চাও সেটা আপলোড করে তুমি হচ্ছে ফেসবুকে অ্যাড রান করবা, এরপরে তুমি এটা ফুলফিল করবা আলিবাবা বা, এটা আপনি একটা ইউটিউব ভিডিও দেখলে এটার এক্সপিরিয়েন্স আপনি জেনে যাবেন। ঠিক আছে? কিভাবে আসলে ড্রপ শিপিং করতে হয়। তো এটা জানার পর ও হচ্ছে আপনাকে থ্যাংক ইউ বলবে কমেন্টের রিপ্লাইতে, অথবা আপনাকে মেসেজ দিবে ফার্দার ডিসকাশনের জন্য, অথবা আপনি একটা কমেন্ট করে নিচে লিখে দিলেন যে ফর ফার্দার ডিটেলস ইনবক্স মি, তখন আপনাকে ইনবক্সে মেসেজ দেবে। এইভাবে প্রত্যেকটা পোস্টে, যে পোস্টগুলো আপনার সাথে মিলে যায়, ওই পোস্টগুলা আপনি হচ্ছে ইয়ে করবেন, কমেন্ট করবেন, বা ওই পার্সনকে আপনি হচ্ছে মেসেজ দিবেন। দেওয়ার পর আপনি যে ওর সাথে একটা কানেকশন বিল্ড আপ করলেন, এটার মাধ্যমে পরবর্তীতে আপনি হচ্ছে ওকে ওকে হচ্ছে প্রতিদিন মেসেজ দিবেন, ওর
সেলস কেমন হচ্ছে বা ওর বিজনেসটা কিভাবে ও আগাইতে চায় বিজনেসটাকে নিয়ে সেগুলো সম্পর্কে আপনি হচ্ছে ডিসকাস করবেন, মানে হচ্ছে একটা ফ্রেন্ডশিপ যেভাবে তৈরি হয় ওইটা আপনি ফিল আপ করবেন। করার পর আপনি যখন দেখবেন যে ওর আসলে একটা প্রবলেম, ও হয়তো বা ফেসবুক অ্যাডটা ঠিকভাবে রান করতে পারতেছে না, বা ও এমনভাবে ফেসবুক অ্যাড রান করতেছে যে সেল আসতেছে না, তো ওকে আপনি কি করবেন, আপনার অফারে নিয়ে যাবেন। ওকে আপনি বলবেন যে আপনি সেলস এনে দিতে পারবেন, আপনি এভাবে এইভাবে ওকে হেল্প করতে পারবেন আপনার অফারের মাধ্যমে, ওইটা আপনি ওকে দেখাবেন। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি মানুষের সাথে কানেক্ট হবেন। এখন লিঙ্কডইনে লিঙ্কডইনে আমরা হচ্ছে কিভাবে কানেক্ট করব। লিঙ্কডইনে অনেকের নাই, তারপর হচ্ছে দেখাই দিই। যাদের আছে তারা হচ্ছে এটা নিয়ে কাজ করবেন আর কি। আচ্ছা, তো দেখেন, এটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইনের সার্চ ইঞ্জিনে গিয়ে আপনি যদি সার্চ করেন শপিফাই, ড্রপ শিপিং ধরেন, আমি সেলস নিয়ে বেশি কাজ করি, তো এই জন্য আমি হচ্ছে ই কমার্সটাই দেখাইতেছি। তবে কেউ যদি লিড নিয়ে কাজ করতে চান আমি ওইটাও দেখাবো, অসুবিধা নাই। আচ্ছা, এই যে শপিফাই ড্রপ শিপিং নিয়ে আমি সার্চ করলাম, এখন দেখেন এখানে কি কি আসতেছে। কয়েকটা পার্টিকুলার ক্যাটাগরি আছে, পোস্ট আছে, জব আছে, পিপল আছে, কোম্পানিস আছে, প্রোডাক্ট আছে, আবার গ্রুপ আছে। আমাদের সব কিছু দরকার নেই, আমাদের জাস্ট দরকার গ্রুপ। সেই সব গ্রুপগুলোতে আমাদের জয়েন হইতে হবে যেখানে আমরা ক্লায়েন্ট পেতে পারি। এই দেখেন শপিফাই ড্রপ শিপিং কমিউনিটি, এটাতে জয়েন হবেন। তারপরে ই কমার্স ইন্টারন্যাশনাল, অ্যামাজন এফবিএ, শপিফাই প্রাইভেট লেভেল ড্রপ শিপিং। এরপরে আবার এই যে দেখেন ফেসবুক অ্যাডস, পিন্টারেস্ট অ্যাড, গুগল অ্যাড, শপিফাই এক্সপার্ট। মূলত এখানে যতগুলা গ্রুপ আছে সবগুলাই আপনার বিজনেসের সাথে যায়, আপনার যে স্কিল, আপনার যে সার্ভিস, এটার সাথে যায়। এই জন্য আপনি এগুলোকে জয়েন হয়ে যাবেন এগুলোতে। 1 মিনিট। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এই গ্রুপগুলা আপনার সার্ভিস রিলেটেড গ্রুপ। সো এই গ্রুপগুলোতে গেলে আপনি ক্লায়েন্ট পাবেন, এটা কনফার্ম। তো এই গ্রুপগুলোতেও হচ্ছে আপনারা জয়েন হয়ে যাবেন। আমি এটা লিঙ্কডইনের এই সার্চ লিঙ্কটা দিয়ে দিতেছি, সার্চ কোয়েরির লিঙ্কটা, সবাই এখান থেকে জয়েন হয়ে নেবেন। ঠিক আছে। আচ্ছা, এরপর এরপর আরেকটা জিনিস আছে, সেটা হইতেছে লোকেশন বেসড। বাট গ্রুপগুলো আসলে লোকেশন বেসড কাজ হয় না। এখানে দেখবেন আপনি ইউএস এর কিছু মানুষ আছে, কানাডিয়ান কিছু আছে, আবার ইউরোপের অনেক মানুষ আছে। তো এই জন্য গ্রুপে আপনি লোকেশন বেসড টার্গেটিংটা করতে পারবেন না, এই জন্য আমরা টার্গেটিং ওইটা বাদ দিলাম। আচ্ছা, এখন লিঙ্কডইনেও আপনি হচ্ছে ওই ফ্রেন্ড রিকোয়েস্ট যেটা বলছিলাম, আপনি হচ্ছে ওই কানেক্ট পাঠাবেন, মানে হচ্ছে
কানেক্ট রিকোয়েস্ট করবেন উইথ এ পার্সোনাল মেসেজ। সেই পার্সোনাল মেসেজগুলো আমি লিখে দিব আপনাদের, অসুবিধা নেই। তো মানুষের সাথে এঙ্গেজমেন্ট করার জন্য কি কি ধরনের কোশ্চেন করা যায়, ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটু দেখি জুম করে। দেখেন, যখন আপনার সাথে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে আপনার, বা আপনার কানেকশনটা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, আহ, আপনি, আচ্ছা, এই কোশ্চেনটা আমি লিখে দিই, লেখা হয় নাই। ঠিক আছে, এই যে এই একটা মেসেজ, হাউ ইজ ইউর অ্যাড পারফর্মিং, আপনার অ্যাডগুলো কি কেমন পারফর্ম করতেছে, সে তো একটা রিপ্লাই দিবে, হুম, পজিটিভ বা নেগেটিভ। অথবা আপনি বিজনেস রিলেটেড না, একটা অন্য 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 রিলেটেড একটা মেসেজ দিতে পারেন, যে এরকম দিতে পারেন যে ডু ইউ শিপ ওয়ার্ল্ড ওয়াইড। এটা একটা কমন কোশ্চেন, ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে জানেন? ইয়েস অর নো। ইয়েস হওয়ার সম্ভাবনা থাকে সেই ওয়েবসাইটটা যদি ওয়ার্ল্ড ওয়াইড শিপমেন্ট করে বা ডেলিভারি করে থাকে, তাহলে হচ্ছে ইয়েস অর নো, ইয়েস দিয়ে দিবে আর কি। তো এখানে একটা সাইকোলজি কাজ করে, ঠিক আছে, সেটা কি? দেখেন, এইখানে আমি কিন্তু একটা কোশ্চেন করছি, তাই না? এখন আরেকটা কোশ্চেন করি, দাঁড়ান। আরেকটা কোশ্চেন হতে পারে একটা পজিটিভ কোশ্চেন, যেটার অ্যান্সার ইয়েস হবে, ঠিক আছে, যেটা অ্যান্সার ইয়েস হবে। কি কোশ্চেন হইতে পারে বলুন তো? ডু ইউ ডু দ্য বিজনেস বাই yourself, আর আমরা এটা দিতে পারি, আর ইউ দ্য বিজনেস ওনার। এটার অ্যান্সারও ইয়েস অথবা নো, ইয়েস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখেন, দুইটা কোশ্চেনের অ্যান্সার ইয়েস, মানে আপনার সাথে কনভারসেশন স্টার্ট হয়ে যাচ্ছে আর কি। এখন আপনি যদি ওকে আবার যদি জিজ্ঞাসা করেন যে হাউ ইজ ইয়োর অ্যাড পারফর্মিং, ঠিক আছে, হাউ আর ইয়োর অ্যাড পারফর্মিং, তোমার অ্যাড কেমন চলতেছে, ও বলবে যে আহ, না ভালো না। ভালো না এটা কিভাবে বলবে ইংলিশে? নট গুড। তারপরে আপনি বলবেন যে আপনি হচ্ছে আপনার এন্ড থেকে ওকে কিছু পরামর্শ দিতে পারেন। ওকে আপনি একটা ইবুক তখন সাজেস্ট করতে পারেন, আপনি তৈরি করবেন নিজেই সেই ইবুকটা, এটা সেলস নিয়ে। তো সেই ইবুকটা আপনি তখন বলতে পারেন যে আমি এই ইবুকটা ফলো করছি, আমি সেলস ভালো পাইছি, আমার একটা বিজনেস আছে, আমিও ভালো পাইছি সেলস। তো তুমি এটা ফলো করতে পারো, তুমি দেখতে পারো তোমার কাজে লাগে কিনা। ওকে তখন আপনি এই বুকটা পাঠিয়ে দিবেন। ওই বুকটা পড়বে, পড়ার পর দেখবে যে না, আপনি ভালো লিখছেন, এগুলো কাজ করলে মূলত সেলস ভালো হয়, সেলস ইনক্রিজ হয় ঠিকঠাকভাবে ফলো করলে। ঠিক আছে, আপনারা হচ্ছে কি করলেন, ধরেন একটা ইবুক অফার করলেন, বা আপনি ইবুক যদি না দিতে চান, আপনি একটা ফ্রি কনসালটেন্সি দেন, কনসালটেশন, মানে একটা ফ্রি মিটিং এর মাধ্যমে আপনি একটা পরামর্শ দিলেন যে এভাবে এভাবে তুমি কাজ করো, তোমার
সেলস আসবেই। ঠিক আছে। এরপরে 2 দিন পর আপনি ওকে আবার আস্ক করবেন, ডিড ইউ ট্রাই মাই স্ট্র্যাটেজি and how was the performance? এটা যখন জিজ্ঞাসা করবেন ও আপনাকে অ্যান্সার দিবে যে আমি পড়ছি কিন্তু আমি তোমার এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করতে পারি নাই, বা আসলে আমি ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে পারি নাই, যার কারণে আমার সেলসটা আগের মতোই আছে। ঠিক আছে, তখন আপনি ওকে বলবেন যে ওকে ঠিক আছে, তাহলে তুমি যদি আমার আমার এই সার্ভিসটা তুমি যদি নিতে চাও, আমি নিজে থেকে সবকিছু করে দিব, তুমি যেন হ্যাজেল ফ্রি ভাবে থাকতে পারো, নিশ্চিন্ত থাকতে পারো সেলস নিয়ে। হুম। তখন আপনি আপনার যে সার্ভিস, অ্যাকচুয়াল যে সার্ভিসটা আপনি বানাবেন, সেই সার্ভিসটা আপনি ওকে অফার করবেন। অফার ইউর সার্ভিস। আপনার সার্ভিস ওই যে 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 অ্যামাউন্ট দিয়ে আপনি সার্ভিসটা বানাইছেন, সেই অ্যামাউন্টটা আপনি হচ্ছে ওকে চার্জ করবেন। তখন তখন ও বলতে পারে যে আমি নিব কি নিব না, এটা তখন ও ওর ডিসিশন জানাবে। বাট এই এই যে ফাইনাল ডিসিশনটা এখানেই চলে আসে, এই সময়টায়। এখানেই আপনি সেই ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন কি পারবেন না, এটা আপনি বুঝতে পারবেন। এটাই হলো। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে মূলত এইভাবে কাজ হয়। বিভিন্ন গ্রুপে আমরা কি করব, আমরা হচ্ছে মেসেজ দিব, মানুষের সাথে এঙ্গেজ হব, মানুষের বিভিন্ন প্রবলেম নিয়ে কথা বলবো, ডিসকাস করব, করার পর তাদের তাদেরকে আমরা ফ্রি একটা ভ্যালু দিব। ভ্যালু দেওয়ার পর তারা যদি পছন্দ করে, তাদেরকে আমরা হচ্ছে আমাদের সার্ভিসটা অফার করব। সে যদি সার্ভিসটা নেয় ভালো, সার্ভিস না নিলে তাহলে ভালো না, পরবর্তীতে তার সাথে আবার কথা বলবেন কয়েকদিন পর। ঠিক আছে, এভাবে কাস্টমারদের সাথে এঙ্গেজ হইতে হয় এবং নিজেদের সার্ভিসটা অফার করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে কি আউট অফ মার্কেট প্লেসের স্ট্র্যাটেজি, যেটা আমরা বছরের পর বছর ফলো করতেছি এবং ক্লায়েন্টও পাচ্ছি। আপনারা বুঝতে পারছেন কি বিষয়টা? সবাই একটু রেসপন্স করেন। জি স্যার। স্যার বলেন, কেউ কিছু বলবেন? আচ্ছা, এখন একটা ক্যালকুলেশন করি আসেন। আমরা আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব তার আগে একটা ক্যালকুলেশন করি। আমরা বলতে পারি একটা আশার বাণী। সেটা কি? দেখেন, এভরিডে আপনি মেসেজ সেন্ড করবেন, মানে নতুন ক্লায়েন্টের সাথে আপনি অ্যাড হবেন বা এঙ্গেজ হবেন। কয়টা? 25টা। এর আগেও দেখাইছিলাম, আজকেও দেখাই আবার। তাহলে উইকলি আপনি হচ্ছে 175 জন মানুষের সাথে এঙ্গেজ হইতে পারতেছেন, মানে কথা বলতেছেন। মান্থলি 750 জন মানুষের সাথে আপনি অ্যাড হইতেছেন। এখন এই 750 জনের মধ্যে কনভার্সন রেট, ঠিক আছে, কনভার্সন রেট মানে হচ্ছে সেলস রেট। কনভার্সন মিন সেলস। তো কনভার্সন রেটটা যদি 2.5, এটা অ্যাভারেজ বলে, মানে থিওরিটিক্যালি এটা হচ্ছে 2.5% থেকে 5% হচ্ছে, এটা থিওরিটিক্যালি এটা প্রমাণিত যে আপনি যদি যত মেসেজই দেন, আপনি আপনার কনভার্সন রেট 2.5 থেকে 5%-এর মধ্যে থাকবে। তো একটু যদি ক্যালকুলেটরে হাত দেন তাহলে দেখেন 750 ইন্টু 2.5% কত হয়? 18টা। আর এটা 18 থেকে 35 মানে হচ্ছে 5%-এর মতো।
এখন মানে যদি আপনি এক মাসে এতগুলা মানুষকে মেসেজ দেন, তাহলে আপনি 18 থেকে 35টা ক্লায়েন্ট কনভার্ট করতে পারবেন। এখন আপনার সার্ভিস যদি যে ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট হয়ে থাকে, এটা যদি প্রাইস আপনি 300 USD দিয়ে রাখেন, তাহলে আপনার মান্থলি ইনকাম হচ্ছে $5,400, এটা থিওরিটিক্যালি। এখন এটা মানে এটা থিওরিটিক্যালি বললাম। এখন থিওরি তো আর সবাই ফলো করতে পারে না, অনেক ভুল হয়, অনেক প্রসেস বা টেকনিকে অনেক সমস্যা হয়। এক একজন ধরেন যে উম, মানে সঠিক ওয়েতে কাজ করতেছে, আরেকজন এটা সঠিকভাবে হচ্ছে না। তো যারটা সঠিক হবে না তার পার্সেন্টেজটাও কমে যাবে। উম, সে 18টা ক্লায়েন্টের জায়গায় 2টা ক্লায়েন্ট হান্টিং করতে পারবে, বা একটা ক্লায়েন্ট পাবে, বা 5টা ক্লায়েন্ট পাবে, এরকম। আবার যার টেকনিক অনেক ভালো, সে আরো বেশি ক্লায়েন্ট জেনারেট করতে পারবে। বাট এটা টোটালি ডিপেন্ড করে নিজের অ্যাবিলিটির উপর, কমিউনিকেশন স্কিলের উপর। এখন স্যার, বলেন। স্যার আমরা যে ডলারটা চার্জ করবো এটা কি মানে ওনার অ্যাডের খরচ সহ নাকি আমাদের শুধু? না, এটা আপনাদের বাংলাদেশি ক্লায়েন্টের সাথে কাজ করার কারণে এই ধারণাটা ঢুকে গেছে যে আমরা ক্লায়েন্টদের কাছ থেকে কি চার্জ করব। ক্লায়েন্টদের কাছ থেকে আমরা সার্ভিস চার্জ করব, সার্ভিস চার্জ। এটা হচ্ছে $300 আমরা হচ্ছে মান্থলি নিব। অ্যাড স্পেন্ড এটা টোটালি ভিন্ন জিনিস। ক্লায়েন্ট উইল পে দ্য অ্যাড স্পেন্ড, ঠিক আছে? সেটা যত অ্যামাউন্টই হোক, হুম, যত অ্যামাউন্টই হোক অ্যাডের, $1,000 হতে পারে, $5,000 হতে পারে, এটা টোটালি ক্লায়েন্ট পে করবে ক্লায়েন্টের কার্ড দিয়ে। আমি প্রথম যে ফেসবুক অ্যাডের ক্লাস নিছি আপনাদের, আমি আপনাদের দেখাইছিলাম না যে বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস কিভাবে নিতে হয়? কেন শেখাইছিলাম? কারণ ক্লায়েন্ট জি তার স্যার। ম্যানেজার অ্যাক্সেসটা আপনাকে দিবে অ্যাজ এ স্টাফ হিসেবে, ঠিক আছে? অ্যাজ এ স্টাফ আপনাকে অ্যাক্সেস দিবে তাদের অ্যাড, তাদের বিজনেস অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্টে কাজ করার জন্য। তো ওদের বিজনেস অ্যাকাউন্টে যখন আপনি কাজ করবেন, তখন তো আর আপনার ক্রেডিট কার্ড বা আপনার ডেবিট কার্ড বসাতে হবে না, ওদেরই বসানো থাকে। যদি না থাকে, ক্লায়েন্টকে বলবেন যেন তাদের কার্ডটা বসায় দেয়, ঠিক আছে? ফরেন ক্লায়েন্ট ভাই, মনে করেন মান্থলি $2,000-3,000 স্পেন্ড করে, ওটা আপনি একা এখানে বাংলাদেশে বসে ওই অ্যামাউন্টটা আপনি পে করে দিতে পারবেন না, এটা সম্ভব না। তো আমরা যারা এরকম ফরেন ক্লায়েন্টদের সার্ভিস দিই, কোনোদিন আমাদের এরকম ইস্যু হয় নাই যে আমাদের কার্ড ইউজ করে অ্যাড পেমেন্ট করে দিতে হবে, এরকম কখনো ইস্যু হয় নাই। শুধু বাংলাদেশি ক্লায়েন্ট এমন, বাংলাদেশি ক্লায়েন্টরাও নিজেদের ক্রেডিট কার্ড ইউজ করে, সেটা বড় বড় ক্লায়েন্ট। যেমন রেড অরিজিনের কাজ করলাম কিছুদিন আগে। রেড অরিজিনের যখন আমরা কাজ করছি, আমাদের ক্রেডিট কার্ড বসাইতে হয় নাই, ওদের ক্রেডিট কার্ড বসাইতে হয়েছে। মোবাইল ফিক্সার একটা পেজ আছে, আহ, ওই যে অ্যাপল গ্যাজেটের মতোই মোবাইল ফিক্সার হচ্ছে একটা কোম্পানি, ওদেরও অ্যাড রান করতে হইতো, তো ওদেরও অ্যাড রান করে দিছে আমি। ওদেরও হচ্ছে ওই অ্যাড অ্যাকাউন্টে ওদের কার্ডগুলো অ্যাড করা। আমাকে একবারের জন্য বলে নাই যে আপনার কার্ডটা অ্যাড করে অ্যাড স্পেন্ডের অ্যামাউন্টগুলো বসাই দিন, পে করে দিন, আমি পে করবো আপনাকে আলাদাভাবে। এরকম হয় না কখনো। কারণ যারা বড় বিজনেস ওনার, ওদের মধ্যে একটা প্রফেশনালিজম আছে যে ওদের এন্ড থেকে যে অ্যাড স্পেন্ডটা যাবে এটা হচ্ছে ওদেরই বিয়ার করতে হয়। আমরা মূলত আমাদের সার্ভিসটা সেল করি, বুঝতে পারছেন? আমাদের স্কিল, যে টাইমটা আমরা স্পেন্ড করব ওদের অ্যাডের পেছনে, এটার জন্য আমাদের পে করে আমাদের সার্ভিস চার্জটা। তো আমাদের সার্ভিস চার্জ হচ্ছে $300। এখন $300 এটা আপনার হইতে পারে বা আরেকজনের নাও হইতে পারে, আরেকজন আর একটু বেশি ডিমান্ড করতে পারে, $350 ডিপেন্ড করতে পারে, অফার করতে পারে। আবার আরেকজন $200 অফার করতে পারে। এটা টোটালি ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল পার্সনের উপর। এটা টোটালি কিন্তু সার্ভিস চার্জ। আমরা এই চার্জটা ক্লায়েন্টকে অফার করব।
আমরা কখনো বলবো না যে তোমার অ্যাড স্পেন্ডের জন্য আমি পে করব। এটা কখনো বলা যাবে না। এটা শুধু বাংলাদেশি যারা যে ছোট ক্লায়েন্ট বিজনেস করতে আসছে অল্প দিনের জন্য, ওরা হচ্ছে এভাবে পে করে, বুঝছেন? আর দেখেন, এখানে আমার মেটা অ্যাড ম্যানেজমেন্ট সার্ভিস যদি আমি সেল করি, আমার এটাতেই অনেক টাকা হয়ে যেতেছে। এটা যদি আমি শুধু সেল করি। এখন ইমেল মার্কেটিং আছে, আমাদের কন্টেন্ট ডিজাইন থাকতে পারে। যারা গ্রাফিক্স ডিজাইন আছেন তারাও এই কন্টেন্ট ডিজাইনটা অফার করতে পারেন। তারপর ইমেল মার্কেটিং আছে, আমাদের ইমেল মার্কেটিং এর চার্জটা ধরলাম $250। এটাও কিন্তু প্রায় $4500। এটাও হিউজ। ঠিক আছে। তো এখন আমাদের ফোকাস থাকবে একটা সার্ভিস কোনোভাবে সেল করা, একটা ক্লায়েন্টের কাছে একটা সার্ভিস সেল করা, দুইটা না। আমরা ক্লায়েন্টকে বলবো যে তুমি আমার এই সার্ভিসটা অ্যাটলিস্ট 1 মান্থের জন্য টেস্ট করো, কেমন হয় দেখো। যদি ভালো না হয় তাহলে কন্টিনিউ করবে না। আর যখন দেখবে যে আপনার সার্ভিসটা ভালো, ওর বিজনেসের জন্য প্রফিট নিয়ে আসতেছে, তখন পরবর্তীতে আপনি ওকে অফার করতে পারেন আপনার ইমেল মার্কেটিং বা কন্টেন্ট ডিজাইন, আপনার যে সার্ভিস আপনি পারেন, এসইও, ইমেল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, যেটাই আপনার কাছে আছে আপনি ওটা অফার করবেন যে আমি ইমেল মার্কেটিংটাও তোমাকে করে দিতে পারবো, তুমি আমার মান্থলি $250 দিও। তাহলে এটার মাধ্যমে আপনার সার্ভিস একটা সেল হইলো, পাশাপাশি আরেকটাও সেল হইলো। তাহলে একটা ক্লায়েন্টের থেকে বেশি আপনি চার্জ করতে পারলেন। এটা হচ্ছে সার্ভিস, মানে স্কিল থাকার সুবিধা। বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো গেল ক্যালকুলেশন। এখন মোটামুটি আমাদের যে যে ফ্রেমওয়ার্কটা আমাদের প্রয়োজন ছিল আমরা তো বুঝতে পারলাম, তাই না? এখন আমাদের কাজ হবে কি? আমরা এই গ্রুপগুলোতে জয়েন হব। জয়েন হওয়ার পর আমরা হচ্ছে ক্লায়েন্টকে সলিউশন দেব, যে প্রবলেম ফেস করতেছে তারা, সেটার একটা সলিউশন দেব। ঠিক আছে। তো এটা কিভাবে দেব দেখেন। আচ্ছা, ধরুন আমি আহ, একদমই কমন ভাবে যদি বলি, এইখানে দেখেন ফার্স্ট একটা মেসেজ। ফার্স্ট মেসেজে আমি কি লিখছি? মেসেজটা অনেক বড়, বাট এত বড় আসলে পাঠানো উচিত না। এটা আপনারা ছোট করে নিতে পারেন আরো। মাই নেম ইজ মোহিত, এ টপ রেটেড ফ্রিল্যান্সার অন ফাইবার। এটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এতটা ম্যাটার করে না এটা। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ লাইকলি রিসিভড নিউমারাস প্রপোজাল ফ্রম আদার এক্সপার্ট। আপনি এই জায়গায় আগেই হচ্ছে ওকে ক্লিয়ারিফাই করে দিলেন যে আপনার মতো আরও যারা আছে সার্ভিস প্রোভাইডার, ওরাও হচ্ছে যাকে আপনি মেসেজ দিচ্ছেন তাদেরকে নক করতেছে। হাউএভার, যাই হোক, আই বিলিভ আই হ্যাভ এ ইউনিক অ্যাপ্রোচ দ্যাট ক্যান সিগনিফিকেন্টলি বেনিফিট ইউর অনলাইন স্টোর। তো আমি বলতেছি কি, যাই হোক, আমি বিলিভ করি, মানে আমি হচ্ছে বিশ্বাস করি যে আমার ইউনিক অ্যাপ্রোচটা আপনার অনলাইন স্টোরের জন্য অনেক বেনিফিট নিয়ে এসে দিবে। ঠিক আছে। এরপর হচ্ছে রেদার দেন, আচ্ছা, এটা দরকার নাই। কারণ আই উড লাইক টু ইনভাইট ইউ টু টু এ ব্রিফ জুম মিটিং। During this meeting, I will outline my proven strategy for driving quality traffic and increase sales. I will outline my proven strategy মানে হচ্ছে আমি তোমার সাথে মিটিং করতে চাই, এবং মিটিংয়ে আমি তোমাকে দেখাইতে চাই যে আমার যে প্রমাণিত যে কৌশলগুলা, যে স্ট্র্যাটেজিগুলো আমি ইউজ করি, এগুলো হচ্ছে কোয়ালিটি ট্রাফিক ড্রাইভ করে। ড্রাইভ মানে হচ্ছে
একটা ওয়েবসাইটে ভালো ভালো ট্রাফিক মানে ওয়েবসাইটে ভিজিটর, কাস্টমার, এগুলা নিয়ে এসে দিতে পারে এবং সেলসটাকে ইনক্রিজ করতে পারে। কিভাবে? আমার প্রোভেন স্ট্র্যাটেজির মাধ্যমে। প্রোভেন স্ট্র্যাটেজি মানে হচ্ছে যে স্ট্র্যাটেজিটা আমি ইউজ করি সব সময়, সেই স্ট্র্যাটেজির মাধ্যমে আমাদের তোমার অনলাইন স্টোরে আমি সেলস এনে দিতে পারবো। দেখেন, পরের লাইনে বলতেছি, মাই অ্যাপ্রোচ হ্যাজ কনসিস্টেন্টলি yielded excellent result for my existing client. মাই অ্যাপ্রোচ মানে হচ্ছে আমার অ্যাপ্রোচটা খুব ধারাবাহিকভাবে আমার ক্লায়েন্টদের এক্সিলেন্ট রেজাল্ট এনে দিছে, খুব ভালো রেজাল্ট এনে দিছে। অ্যান্ড আই এম কনফিডেন্ট, দেখেন এই যে, আই এম কনফিডেন্ট দ্যাট ইট ক্যান মেক এ সাবস্টেইন সাবস্টেইনাল আমি আমার সার্ভিস নিয়ে এতটাই কনফিডেন্ট যে এটা সাবস্টেনশিয়াল ইম্প্যাক্ট এনে দিবে। মানে হচ্ছে এটা বিজনেসের গ্রোথটা এনে দিবে, প্রফিটটা থাকবে। এমন না যে এই বিজনেসের মাধ্যমে আপনি লস করবেন, এটা হবে না। এটা কনফিডেন্টলি আমি আমার মেসেজে প্রেজেন্ট রাখবো, যাতে করে ক্লায়েন্ট বুঝতে পারে যে আমি আমার সার্ভিস নিয়ে অনেক বেশি কনফিডেন্ট। এই যে এখানে দেখেন আমি কি বলে দিচ্ছি এই মেসেজের নিচে, এটা আমি হচ্ছে আপনাদের উদ্দেশ্যে লিখছি যে অ্যাড সাম স্ক্রিনশট অফ আওয়ার ওয়ার্ক। এখানে আপনি কিছু স্ক্রিনশট অ্যাড করবেন, এই মেসেজের নিচেই কয়েকটা স্ক্রিনশট অ্যাড করে দিবেন আপনার অ্যাড রেজাল্টের, যাতে করে ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি আসলেই এইগুলো নিয়ে কাজ করছেন। এবং জুম মিটিংয়েও আপনি দেখাবেন, জুম মিটিংয়েও আপনি একটা প্রেজেন্টেশন রেডি করে সেখানে আপনি হচ্ছে প্রেজেন্ট করবেন। ঠিক আছে। এরপরে অনেক ফলো আপ মেসেজ আছে, যদি ক্লায়েন্ট সেটা মেসেজ সিন সিন করে বাট রিপ্লাই না দেয়, তাহলে আপনি আবার মেসেজ দিবেন এরকম যে, আই এম ফলোইং আপ এগেইন বিকজ আই হ্যাভ নট heard back from you yet. I sent a few messages and wanted to make sure you didn't get lost in the shuffle. I know how busy life can be, so I understand it. If that happened, could you please let me know if you have any question about what we discussed? Feel free to contact me with any question you may have. ঠিক আছে। আমি আমার এই যে ফলো আপ কোশ্চেনে এটা কি বলতেছে দেখেন, অনেকে আছে, বিজনেস ওনার অনেকে আছে মনে করে যে এটা মনে হয় স্প্যামিং। তারা মেসেজটা সিন করে কিন্তু রিপ্লাই দেয় না। তো সেই সব ক্লায়েন্টকে আপনি কি করবেন, পরবর্তীতে এই মেসেজটা পাঠাবেন, ওদের বলবেন যে আই এম ফলোইং আপ এগেইন, আমি তোমাকে পুনরায় মেসেজ করতেছি এই জন্য যে আমি তোমার কাছ থেকে কোনো কিছু শুনি নাই, এবং আমি আবার মেসেজ দিলাম এই কারণে যে আমি আসলে তোমার কাছ থেকে মেক শিওর হইতে চাইতেছি, মানে তোমার কাছ থেকে একটা নিশ্চিত হতে চাইতেছি যে তুমি আমার মেসেজ এই মেসেজটা বা আমাকে হারিয়ে ফেলছো নাকি ইনবক্সের মাঝে। ঠিক আছে, আমি জানি তোমার লাইফটা অনেক বিজি, বাট তুমি কি কোনোভাবে আমাকে আমার এই মেসেজটা নিয়ে কোনো কোশ্চেন আছে কি না, যদি থাকে তাহলে তুমি আমাকে বলো, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। ঠিক আছে, তারপরে আপনি থ্যাংক ইউ দিয়ে, তারপরে হচ্ছে যদি আপনি তারপরও রিপ্লাই না পান, তাহলে ওই ক্লায়েন্টকে আর মেসেজ দেওয়ার দরকার নেই। অনেকদিন পরে ধরেন যে ওই ক্লায়েন্টকে যেরকম রিপোর্ট পাঠাবেন যে এরকম ক্লায়েন্টের জন্য আপনি কাজ করছেন, এরকম প্রফিট এনেছেন, মাঝে মাঝে ওদেরকে মেসেজ পাঠায় বিরক্ত করেন, ওরা দেখবেন যে হঠাৎ করে আপনাকে রিপ্লাই দিছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সার্ভিসটা ট্রাই করতে চাই, তুমি কিভাবে হেল্প করতে পারবা। এরকম অনেক হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে আপনার পোর্টফোলিও। এই যে এরকম ভাবে আপনি একটা অ্যাডের রেজাল্ট দেখাবেন, এবং এই যে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যানালিটিক্স ড্যাশবোর্ড, এটার একটা স্ক্রিনশট আপনি ক্লায়েন্টকে পাঠাবেন। এতে করে স্যার যেটা হবে, জি বলেন, স্যার বলেন। স্যার আমি তো মানে আমাদের তো ওয়েবসাইটে কাজ করার মতো কোনো পোর্টফোলিও নাই, সেক্ষেত্রে আমরা কি মানে শুধু ফেসবুকে অ্যাডের যে রেজাল্ট এটা দেখাতে পারবো ক্লায়েন্টকে? হ্যাঁ, এটা আপনারা দেখাইতে পারেন, এই এই যে জাস্ট এইটুকু দেখাইলেই হবে, তাহলেই হবে।
এটা তো দেখাই, আমি দেখাই কারণ আমার আছে এই জন্য। এখন আপনাদের যেহেতু নাই, এই জন্য আমি বলছি যে আপনারা এই অ্যাড ম্যানেজারের রেজাল্টগুলো আপনারা দেখান, বা আপনারা একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেন। সেই ভিডিওতে কিভাবে আপনি হচ্ছে এবি টেস্টিং করতেছেন, কিভাবে অডিয়েন্স টার্গেট করতেছেন, কোন প্রোডাক্টের জন্য আপনি অডিয়েন্স টার্গেট করতেছেন, এগুলো হচ্ছে টিউটোরিয়াল যখন করবেন, এগুলো আপনি শেয়ার করবেন যে এটা আমার ইউটিউব চ্যানেল, তুমি এখান থেকে দেখো আমি কিভাবে কাজ করি। হুম। আমি আমার ক্লায়েন্টের জন্য এইভাবে হচ্ছে কাজগুলো করি, তোমার যদি ভালো লাগে তুমি আমাকে জানাও। এইভাবে হচ্ছে কাস্টমারের সাথে আমরা কথা বলবো এগুলো, এই মেসেজগুলো নিয়ে। ঠিক আছে, এরপরে আরো মেসেজ আছে, যেমন মেসেজের শেষ নাই। ঠিক আছে, মেসেজ আমি আপনাদের 100টা দেখাইতে পারবো, বাট যতক্ষণ না আপনি অ্যাপ্লাই করবেন এগুলা, প্র্যাকটিস যত বেশি না করবেন আপনি বুঝবেন না কোনটা কাজ করতেছে আসলে। আচ্ছা, এই যে এটা হচ্ছে ইমেল, আমরা যখন ক্লায়েন্ট হান্টিং করি আমরা তখন এই ধরনের ইমেল পাঠাই। এটা আবার মেসেজ হিসেবে আপনি পাঠাইতে পারবেন, এটা তো কেউ না করবে না, তাই না? দেখেন, প্রথম মেসেজে কি লিখছি, দিস ইজ মোহিত হোসেন, উই রান মেটা অ্যাডস ম্যানেজমেন্ট সার্ভিস which ensure a sales target using advanced ad copywriting and targeting with Meta's updated method of advertising। এই জিনিসটা কিন্তু আসলে কিছুই নাই, যে এই লেখাটা, ঠিক আছে, মেটাস আপডেটেড মেথড অফ অ্যাডভার্টাইজিং, এটা আসলে কিছুই না। আমি জাস্ট বুঝাইলাম যে আমি যে প্রসেসটা ফলো করি, মেটা, এটা হচ্ছে মেটার আপডেটেড মেথড অফ অ্যাডভার্টাইজিং। এটা আমি জাস্ট আমার টেকনিক অনুযায়ী ক্লায়েন্টকে বুঝাইলাম। ক্লায়েন্ট ভাববে যে ও আচ্ছা, তাহলে আমরা যেভাবে অ্যাড চালাই এটা মনে হয় ওল্ড বা ব্যাকডেটেড, তাহলে ওর সার্ভিসটা আমরা কেন ট্রাই করব না। ঠিক আছে, এই ধরনের কিছু সেন্টেন্স আপনাকে নিজে নিজে ব্রেনস্টর্মিং করে বের করতে হবে, বা আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, অসুবিধা নেই। পৃথিবীতে ক্লায়েন্ট, কোটি কোটি ক্লায়েন্ট। We guarantee you will generate sales in 2 weeks, then scale it up to 5,000 to 10,000 per month sales revenue using an ad budget of below 1,000। মানে হচ্ছে $1,000 অ্যাড স্পেন্ড করে আপনি হচ্ছে 5,000 থেকে $10,000 সেলস রেভিনিউ নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার গ্যারেন্টি। আমি বলে দিলাম কি, উই আর কনফিডেন্ট উইথ আওয়ার সার্ভিস। আমি আমার সার্ভিস নিয়ে খুবই কনফিডেন্ট। হুম। তারপর হচ্ছে আমি কি লিখলাম, ইফ ইউ আর ইন্টারেস্টেড অ্যান্ড উড লাইক টু সি আওয়ার প্রিভিয়াস ওয়ার্ক, লেট মি নো, উই ক্যান ডিসকাস ফার্দার। হিয়ার ইজ মাই মার্কেট প্লেস প্রোফাইল লিঙ্ক ফর পোর্টফোলিও অ্যান্ড প্রিভিয়াস ওয়ার্ক। আমি আমার ফাইবার প্রোফাইল, আপওয়ার্ক প্রোফাইল যেগুলো আছে এগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম। মানে যে ক্লায়েন্টগুলোকে আমরা মেসেজ করি তাদেরকে আমরা হচ্ছে এইভাবে মেসেজটা পাঠাই। ঠিক আছে, তো এটা হচ্ছে ইমেইল মার্কেটিং যখন আমরা করি, ইমেইল মানে কোল্ড আউটরিচ যখন ইমেইলের মাধ্যমে করি, তখন হচ্ছে এটা এই প্রসেসটা আর কি। স্ক্রিনে আর দাগ দিয়েন না, যে দাগ দিচ্ছেন আর দিয়েন না। আচ্ছা, এরপরে দেখেন ডিরেক্ট মেসেজ উইথ সোশ্যাল মিডিয়া। আমরা এই যে এই ধরনের মেসেজ দিতে পারি, দেখেন এখানে কি বলছি, আই স ইউর প্রোডাক্ট দ্যাট আর অসম অ্যান্ড ইট উইল ব্রিং সেলস উইথিন 2 উইকস। আমি তোমার একটা প্রোডাক্ট দেখছি যেটা খুবই ভালো লাগছে আমার, এবং আমি মনে করি এই প্রোডাক্টটা উইথিন 2 উইক্সের মধ্যে সেলস এনে এনে দিতে পারবে। উইদাউট এ সেলস ফানেল ইউ উইল নট হ্যাভ এ গুড নাম্বার অফ সেলস। তোমার ভালো সেলস আসবে না। মানে এটার মাধ্যমে বোঝাইতে চাইছি যে তুমি যদি একটা প্রপার সেলস ফানেল বিল্ড আপ না করো, তাহলে তুমি গুড গুড নাম্বার অফ সেলস মানে হচ্ছে ভালো সেলস পাবা না তুমি, উইচ মে বি এ ওয়েস্ট অফ মানি। বুঝতেছেন কি বলছি? ওয়েস্ট অফ মানি মানে কি, ক্লায়েন্টের পেইন। ঠিক আছে, ক্লায়েন্টের পেইনটাকে ধরতে হবে।
ক্লায়েন্টের পেইনটা কি, তার প্রবলেমটা কি। সে অ্যাড রান করতেছে, সেল হইতেছে না, তার মানে কি, তার অ্যাড চলতেছে, টাকা খরচ হইতেছে, মানি বার্ন হইতেছে, টাকাটা ওয়েস্ট হইতেছে, রিটার্ন আসতেছে না। তাহলে কি তার এটা পেইন না? বিশাল বড় একটা পেইন, টেনশনের কারণ। তো আমি এটা কিন্তু উল্লেখ করে দিছি আমার মেসেজে। এতে করে কি সে বুঝবে যে আমি আসলে সঠিক জায়গায় মেসেজ দিছি। My sales funnel and strategy could at least double your daily sales in as little as 7 days. 7 দিনের মধ্যে তুমি তোমার সেলসটাকে ডাবল দেখতে পারবা, তোমার ডেইলি সেলসটা ডাবল হয়ে যাবে। এবং উই আর অলরেডি ম্যানেজিং 3 brands অ্যাট দিস মোমেন্ট, অ্যান্ড আমি একটা লাইন লিখে দিলাম যে ইউ কুড বি দ্য জাজ ইন আন্ডার 5 মিনিটস। এই 5 মিনিটে আমি একটা ভিডিও বানাইছি। ভিডিওটা কেমন দেখেন, আপনাদের দেখাই। আপনারা তো নিজের মানুষ, আমি অসুবিধা নেই। এই যে দেখেন, এই ভিডিওতে, হ্যালো, মিউট করে দিই। এই ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আসলে সেলসটা আসে। দেখেন, ওই যে আপনাদের ফানেলিং শেখাইছিলাম না, কিভাবে ফানেল বিল্ড আপ করতে হয়, কিভাবে ফানেল আপনাদের তো বুঝাইছিলাম, সেলস ফানেল কিভাবে কাজ করে। ওই জিনিসটাই আমি ক্লায়েন্টকে বুঝাইছি, এবি টেস্টিং নিচে দেখাই দিছি। তারপরে আমি বলতেছি যে ফাইবারে আমি অ্যাক্টিভ আছি, আমি গত 4 বছর 3 বছর থেকে প্রফেশনালি সার্ভিস দিতেছি ক্লায়েন্টকে। এগুলো আর কি বলতেছিলাম আমার ওই ভিডিওতে। এবং আমি আমার একটা ক্লায়েন্টের ড্যাশবোর্ডে দিয়ে দেখাইতেছিলাম যে আমি এদেরকে আসলে সার্ভিস দিচ্ছি, আমার সেলস রেজাল্ট এরকম। তারপরে এটা আমার ক্লায়েন্টের ভিজুয়াল ফিডব্যাক আটকে পড়ছে। তো এরকম একটা লুম ভিডিও আপনারা নিজেরাও বানাতে পারবেন। হুম, এই যে লুম, এখানে আপনার 25টা ফ্রি ভিডিও বানাতে পারবেন। যে কোনো একটা ভিডিও আপনি ক্লায়েন্টকে আপনার সোশ্যাল মিডিয়া মেসেজের মাধ্যমে দেখাইতে পারবেন। ঠিক আছে? তো এই যে এইভাবে লিঙ্ক আপ করাই দিবেন, তারপর মেসেজ করা শুরু করবেন সবাইকে। তো যাদের সাথে আপনি কথা বলবেন তাদেরকে এই মেসেজটা যখন দিবেন, ওরা আপনাকে একটা রিপ্লাই দিবে এই ভিডিওটা দেখার পর বা এই মেসেজটা দেখার পর। যদি ইন্টারেস্টেড থাকে তাহলে পজিটিভ মেসেজ দিবে, আর যদি সে বলে যে না উই আর ওকে, আমাদের সেলস ঠিক আছে, তাহলে আপনাকে বলবে যে না ঠিক আছে, তোমার সার্ভিস আমার দরকার নেই, আমরা ওকে, আমাদের দরকার নেই। তাহলে ওদেরকে অ্যাভয়েড করবেন। ঠিক আছে? তো আমার উদ্দেশ্য হলো যে এই মেসেজটা আমার টার্গেট ক্লায়েন্টের কাছে ঠিকভাবে পৌঁছানো। ওই যে আমি বললাম 750টা মানুষের কাছে যখন আপনি যাবেন, আপনার 2.5% অ্যাটলিস্ট কনভার্সন হবে, কনভার্সন রেট আসবে। এখন 750 জন মানুষকে কিন্তু আবার মেসেজ করতে হবে। এইখানেই খেলাটা। আপনি যত বেশি মানুষের সাথে কথা বলবেন তত বেশি আপনার সম্ভাবনার দ্বার খুলবে। বুঝতে পারছি? আমি এই ডকুমেন্টগুলা আপনাদের দিয়ে দিব, আপনারা কপি করে নিন। আপনারা এটা কপি করে নিন, একটা কপি ফাইল করে নিন, তাহলে লিঙ্কটা আমাদের দিয়ে রাখেন। আমি দিয়ে রাখছি। আমি, আপনি চ্যাটেই পাবেন। এগুলো আমি আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। স্যার এগুলো গ্রুপে দিলে একটু ভালো হতো স্যার। আমি চ্যাটে দিয়ে দিছি, সবাই তো পাইতেছেন নাকি? সবাই নিয়ে নেন এখান থেকে। চ্যাটে দিছি না? চ্যাট থেকে নিয়ে কপি করে নিজেদের কাছে রেখে দেন। তারপরে আপনারা একটা কপি করে নেবেন। এই যে এখান থেকে মেকে কপি, মেকে কপি, এটা করলে আপনাদের কাছে একটা কপি চলে যাবে।
আমরা তাহলে আজকে দুইটা জিনিস শিখলাম। পার্সোনাল ব্র্যান্ডিং করার তো আগেই শিখছি, ওইটা আপনারা শেষ করে ফেলবেন আগামী কালের মধ্যেই। আর যে জিনিসটা শেখালাম আজকে সেটা হলো গ্রুপে জয়েন হওয়া। যে গ্রুপগুলোর লিংক দিয়ে দিলাম এগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, জয়েন হয়ে যাবেন এবং এই যে মেসেজ টেমপ্লেট গুলো যেগুলো আমি আপনাদের দিলাম আজকে, এগুলা আপনারা নিজেরা কপি করে রাখবেন। এরপরে যার সাথে আপনি কানেক্ট হবেন, যার সাথেই কথা বলবেন, তাকে আপনি হচ্ছে এই মেসেজগুলো করবেন। কখন? যখন সে আপনাকে রেসপন্স করবে। ঠিক আছে, রেসপন্স করবে। রেসপন্স করার আগে কি কি করতে বলছি? রেসপন্স করার আগে কি কি করতে বলছিলাম মনে আছে? এই যে এখানে দেখেন, এই যে এই দুইটা কমন কোশ্চেন আমাদের করতে হবে। এই দুইটা কমন কোশ্চেন: ডু ইউ শিপ ওয়ার্ল্ড ওয়াইড, আর ইউ দ্য বিজনেস ওনার? এই দুইটা কোশ্চেন, এই দুইটা কোশ্চেনের অ্যান্সার নর্মালি বিজনেস ওনাররা দিয়ে থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে যখন কথাবার্তা শুরু হয় তখন আপনি বাকি কথাগুলো বলবেন। ওকে, এটা যখন আমরা যখন গ্রুপগুলোতে জয়েন হব এবং আপনারা আপনাদের নিজেদের মতো করে এই মেসেজগুলা মডিফাই করে নিতে পারেন, এই যে এই মেসেজগুলো মডিফাই করে নিতে পারেন। এরপর ফ্রি ভ্যালু দেওয়ার জন্য কি কি করতে হয় সেটা আমি আপনাদের আগামী ক্লাসে দেখাবো। কোন কোন ফ্রি ভ্যালু আমরা আমাদের ক্লায়েন্টকে দিব। ওকে, আগামী ক্লাসে আমরা ফ্রি ভ্যালু সম্পর্কে জানবো। যেমন আমি একটা আহ, জিনিস ডিজাইন করতেছি আপাতত। এটা একটা ইবুক এরকম। ঠিক আছে, 7 দিনে প্রথম প্রফিটেবল ফেসবুক অ্যাড, একটা স্ট্র্যাটেজিক গাইড, মেটা আমার নাম, এরপর আমি শুরু করছি এখানে লেখা। এটা একটা ইবুক। ঠিক আছে, জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে এটা একটা ইবুক। এই ইবুকটা আমি হচ্ছে ফ্রিতে দিব সবাইকে। এটা সেলও করতে পারবো আমি, এমন না যে সেল হবে না। এটা আমি 99 টাকা প্রাইসিং বসায় আমি সেল করতে পারবো বাংলাদেশে, কিন্তু আমি এই ভ্যালুটা ফ্রিতে দিতে চাই মানুষকে। এতে করে কি হবে? ওই যে কানেকশন বিল্ড আপ হবে, মানুষ আমাকে চিনবে এবং যাদেরকে আমি দিলাম ভবিষ্যতে তারা আমার সার্ভিস নিতে পারে, এই একটা আশায় আমি তাদেরকে ফ্রিতে দিব। বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো ইউটিউব, তারপরে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এগুলা আমাদের জন্য, এই প্ল্যাটফর্মগুলো আমাদের জন্য বিশাল বড় একটা সুযোগ তৈরি করছে। কিভাবে বলেন তো? বলেন তো কিভাবে? মানুষের কাছে আমাদের সার্ভিস সম্পর্কে জানানোর জন্য বলার এত জন্য। বড় একটা সুযোগ তৈরি করছে। সেটা কিভাবে? আর ইদারিং স্যার টিকটক ইনস্টাগ্রাম এগুলাতে স্যার জনগণ ঝুঁকছে বেশি, এই জন্য স্যার এগুলাতে স্যার সার্ভিস দেওয়ার সুযোগ বেশি। হ্যাঁ, স্যার নিজের সার্ভিসকে প্রচার করার জন্য আর কি এটা প্ল্যাটফর্ম কিন্তু। হ্যাঁ, নিজের সার্ভিস প্রচার করাটা আসলে না। ধরেন আপনি নিজেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। এই যে দেখেন, যারা ডক্টর বা যারা সায়েন্টিস্ট, ওরা কি করে? ওদের কাজের আপডেটগুলা তারা ফেসবুকে শেয়ার করে। যে একজন টিচার, সে অনলাইনে এসে পড়ানো শুরু করে দেয়। যে আইএলস এর মাস্টার, সে অনলাইনে একটা পেজ খুলে আইএলস এর ট্রেনিং করানো শুরু করে দিছে। ফ্রিতে ভ্যালু দিতেছে মানুষকে, ফ্রিতে দেখাইতেছে সব। ঠিক আছে, একটা কোর্সে যে যে রিসোর্সগুলো ইউজ করা হয়, যে টেকনিকগুলো ইউজ করা হয় একটা কোর্সে, প্রিমিয়াম কোর্সে, এই টেকনিকগুলা আপনি ফ্রিতে যদি দিয়ে দেন,
মানুষ কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে। এবং আপনি যদি একটা পেইড কোর্সে খুব অর্ডিনারি কন্টেন্ট দেন, তারপরেও কিন্তু সেই কোর্স আপনার টাকা দিয়ে কিনবে মানুষ। কারণ আপনার ওই যে ভ্যালু, যে বড় বড় যে রিসোর্সগুলা, যে বড় বড় টেকনিকগুলা, যে ভালো ভালো টেকনিকগুলো আপনি যে ফ্রিতে শেয়ার করছেন, এটার কারণে মানুষ আপনাকে ফলো করছে এবং সেই সব মানুষ আপনার কোর্স নিতে চায়। সেই কোর্স যদি একদম খুব অর্ডিনারি, খুব সাধারণ হয়, তাও মানুষ নিবে। শুধু কন্টেন্টের খেলা এখানে, মানুষ ফলোয়ারের খেলা। জাস্ট ফলোয়ার বাড়ছে আপনার, ফলোয়ার, মানুষ ফলো করতেছে আপনাকে, তারা আপনি আপনি যা বলতেছেন মানুষ তাই করতেছে। বিষয়টা এরকম। তো এই যে কন্টেন্ট আমরাও কিন্তু দিতে পারি, আমরাও কিন্তু ভাইরাল হয়ে যেতে পারি, আমরাও কিন্তু একটা লার্জ নাম্বার অফ ফলোয়ার আমরা গেইন করতে পারি আমাদের কন্টেন্টের মাধ্যমে। ঠিক আছে, এই জায়গায়ও আপনাকে একটা হিউজ সময় দিতে হবে। ঠিক আছে, তো যারা ইউটিউবে কন্টেন্ট দিবেন, টিউটোরিয়াল দিবেন, বা ফেসবুকে টিউটোরিয়াল দিবেন, রিলস বানাবেন, বিভিন্ন ধরনের টেকনিক শেয়ার করবেন, বিভিন্ন ধরনের মেথড শেয়ার করবেন, এটার মাধ্যমে আপনার ফলোয়ার হবে। এবং ওই ফলোয়ারদের মধ্য থেকে কিছু মানুষ আপনার কোর্স কিনতে চাইবে, আপনার সাথে কনসালটেন্সি নিতে চাইবে, আপনাকে আপনাকে দিয়ে হচ্ছে এই যে ফেসবুক অ্যাড রান করাবে। সব কিছুই হতে পারে সেই কন্টেন্টের মাধ্যমে। এখন ডিপেন্ড করে আপনি আসলে কোন মেথডে আগাবেন। আপনি কি ক্লায়েন্ট হান্টিং করবেন, নাকি আপনি কন্টেন্ট বানাবেন? কন্টেন্ট যদি বানান, তাহলে কন্টেন্টের একটা গাইডলাইন আপনি চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা করেন যে গিভ মি 30-day কন্টেন্ট প্ল্যান ফর ফেসবুক অ্যাডস। প্রথমে আগে চ্যাট জিপিটিকে ইন্ট্রোডিউস করতে হবে, আই এম এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অ্যান্ড স্পেশালাইজড ইন ফেসবুক অ্যাডস। তুমি আমাকে হচ্ছে কন্টেন্ট প্ল্যান দাও, আমি আগামী 30 দিনে কোন কোন কন্টেন্টগুলো পাবলিশ করব। যখন চ্যাট জিপিটি আপনাকে দিয়ে দিবে যে তুমি প্রথম দিন হচ্ছে ইন্ট্রোডিউস করো কিভাবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হয়, কিভাবে ভিডিও ভিউ ক্যাম্পেইন রান করতে হয়, কিভাবে অডিয়েন্স টার্গেটিং করতে হয়, এইগুলো যখন আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিবে, আপনি কিন্তু বুঝে যাবেন যে আপনি আসলে কি কি নিয়ে ভিডিও করবেন, কি কি ধরনের টিউটোরিয়াল বানাবেন। এটা যখন আপনি বুঝে যাবেন, আপনি কিন্তু কন্টেন্ট দেওয়া শুরু করতে পারবেন। এমন কিছু নাই যেটা আপনি পারবেন না, আপনি সবই পারবেন। আমাদের যে কোর্সটা করানো হয়েছে, এটাতে এমন কিছু নাই ফেসবুক অ্যাডের যেটা আপনি পারবেন না, আপনি সব কিছুই পারবেন ইজিলি। আমরা যেটা শিখছি সেটা একটা টুল কিভাবে ইউজ করতে হয়, এই জিনিসটা শিখছি। ঠিক আছে, আর একটা টুল কিভাবে ইউজ করতে হয় এটা শেখার জন্য বছরের পর বছর সময় নষ্ট করার প্রয়োজন হয় না। বুঝছেন? যে টিউটোরিয়াল গুলা এখনো আমাদের আছে, ক্লাস রেকর্ড গুলো আছে, এগুলো দেখবেন, যদি ভুলে যান ওগুলো দেখলেই হয়ে যাবে। বুঝাইতে পারছি? যখনই কন্টেন্ট দিতে যাবেন, জাস্ট ওই ভিডিওগুলো দেখে নেবেন, তাইলেই হবে। কেউ ইংলিশে দিবেন, কেউ বাংলায় দিবেন, যে যেভাবে দিবেন সেই অনুযায়ী ক্লায়েন্ট পাবেন, এটাই হইতেছে কথা। আচ্ছা, কয়েকজন মনে হয় ঘুমায় গেছে, 10টা বাজেই নেই। না স্যার, ঘুমায় নাই। স্যার, জি আছেন। স্যার আছেই। স্যার, ফেসবুক এডে লুকে লাইক অডিয়েন্স কিভাবে কাজ করে স্যার, এগুলো একটু মানে একটু কম বুঝি স্যার। বা কোনো কাস্টমারের লিড থাকলে এটা কিভাবে আমরা ইউজ করব ফেসবুক এডে, মানে সেম কাস্টমার আনার জন্য। লুকে লাইক জিনিসটা হইতেছে তার মতো। হুম, যেমন রফিকুল ইসলামের মতো আরেকজন মানুষ আছে, তাহলে কি আমরা তাকে কি বলবো, যে রফিকুল ইসলামের মতো এই লোকটা, তাই না? এখন ফেসবুকের ভাষায় লুকে লাইকের অর্থ হইতেছে তার মতো, আমরা ধরে নিলাম যে এটা আসলে দেখতে ওই মানুষটার মতো আর কি, এরকম ধরে নিলাম। লুকে লাইক বলতে বোঝাইতেছে যে ধরেন আপনি একটা কাপ সেল করতেছেন, গত 3 মাস থেকে একটা কাপ সেল করতেছেন, কাপ, চা খাওয়ার কাপ, ফেসবুক অ্যাডের মাধ্যমে সেল করতেছেন।
এই কাপটা আপনি 5-6 হাজার পিস সেল করছেন এখন পর্যন্ত। সেল করার পর আপনি দেখলেন যে আপনার একটা হিউজ পরিমাণ কাস্টমার লিস্ট হয়ে গেছে, 5-6 হাজার, 6 হাজার ধরলাম, 6 হাজার জন মানুষ আপনার প্রোডাক্ট কিনছে। এখন আপনি দেখতেছেন যে আপনার সেলসটা একটু ড্রপ করছে, মানে যারা যারা কিনছে তারা তারাই হচ্ছে আবার বেশি, মানে অনেকবার করে অ্যাড দেখতেছে। তারা তো অলরেডি কিনে ফেলছে, তারা অ্যাড দেখে তো আমার আমার লাভ হইতেছে না, তাই না? আমার তো নতুন কাস্টমার দরকার। এখন ফেসবুকে আপনি বললেন যে ভাই, আমার 6 হাজার কাস্টমার আছে, আমি এই 6 হাজার মানুষের মতো সিমিলার মানুষ চাই যারা এই ধরনের কাপ কিনতে পছন্দ করে। খালি যে কাপ তা না, কাপের মতো রিলেটেড অনেক কিছুই আছে। কাপের মতো কি আছে আর বলেন? কাপের মতো আছে, মগ আছে, তারপরে ধরেন কফি মগ আছে, চা খাওয়ার একটা কাপ সেল করলাম। ধরেন আমি একটা এখন মগের মতো মানে কফি খাওয়ার মগের মগের জিনিসটার কথা বলতেছি। কারণ এই কফি খাওয়ার মগও হচ্ছে অনেক পছন্দ, অনেকে পছন্দ করে। তো এইসব মানুষদেরকেও আমি চাই আমার অ্যাড দেখুক। তখন ফেসবুক বলবে যে ওকে ফাইন, তুমি তোমার 6 হাজার কাস্টমার লিস্টটা কাস্টম অডিয়েন্স বানাও। কাস্টম অডিয়েন্স বানাইতে হয় কিভাবে, এটা কিন্তু আপনারা অডিয়েন্সের মাধ্যমে জানেন কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করতে হয়। তখন আপনি কাস্টম অডিয়েন্স বানাইলেন কি দিয়ে? পিক্সেলের হেল্প নিয়ে। পিক্সেলকে দেখাই দিয়ে বললেন যে এই পিক্সেল আমি ইউজ করি, এই পিক্সেলের পারচেজ ইভেন্ট ধরে আপনি গত 3 মাস, মানে 90 ডে, 90 দিনের ডিউরেশন দিয়ে আপনি ফেসবুককে বললেন যে এই যে এটাই হচ্ছে আমার কাস্টমার লিস্ট, এই 3 মাসে আমি যা পারচেস পাইছিলাম এটার ইভেন্ট হচ্ছে এখানে এই পিক্সেলে আসছিল। এটার একটা কাস্টম অডিয়েন্স তৈরি করে দিলাম। এই যে কাস্টম অডিয়েন্স তৈরি হলো, এটা আপনার নিজের কাস্টমার, তাই না? এখন ফেসবুককে আপনি বলবেন যে এই কাস্টমারের মতো আরো কাস্টমার আমার চাই, কিন্তু এই কাস্টমার না, এই কাস্টমার বাদে এটার মতো আরো কাস্টমার চাই। তখন আপনি লুকে লাইক ওই, দাঁড়ান আমি আপনাদের একদম ইয়ে থেকে দেখাই, এই যে অডিয়েন্সে আসি। আচ্ছা, এই যে ক্রিয়েট অডিয়েন্স, তাই না? ক্রিয়েট অডিয়েন্স, ওয়েবসাইটের ইভেন্ট কি? পারচেজ। সেল হয়েছে না? সেই সেলের ইভেন্ট হইতেছে কি? উম, আচ্ছা, ইভেন্ট কই? দেখেন ইভেন্টটা নাই। আমাদের পিক্সেলটা তো ইভেন্ট দেয় না অনেক দিন থেকে, অফ করে রাখছি, এই জন্য ইভেন্টটা নাই। আচ্ছা, ইভেন্টটা ধরলাম। এই যে ধরে নেন এই পেজ ভিউটা একটা পারচেজ ইভেন্ট, এটা কিন্তু আপনারা জানেন। পেজ ভিউ কিন্তু আরেকটা ইভেন্ট। পেজ ভিউ এর মতো আরো ইভেন্ট ছিল, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস। আমরা ধরে নিলাম এই পেজ ভিউটা পারচেস, যেহেতু পারচেস নাই এই জন্য ধরে নিলাম। অডিয়েন্স রিটেনশন ধরলাম 90 ডে। রিটেনশন মানে হচ্ছে অডিয়েন্সের এই সময়সীমাটা গত গত 3 মাস, তার মানে 90 ডে। এখন অডিয়েন্সের নেম দিলাম কি? কাস্টম বা পারচেজার, যারা পারচেস করছে। ক্রিয়েট করলাম অডিয়েন্স। আমি বলছিলাম যে এই অডিয়েন্সের পরিমাণটা হইতেছে 6 হাজার। 6 হাজার কাস্টমার ছিল, তাই না? এখন কাস্টমার তো 6 হাজার আছে আমার। আমি চাই এই 6 হাজার কাস্টমারের মতো আরো কাস্টমার চাই, চাই আর কি। ওদেরকে নতুন করে আমি টার্গেট করব। এখন ফেসবুকে আমি এটা সিলেক্ট করে বললাম যে ক্রিয়েট লুকালাইক, লুকালাইক তৈরি করো। লুকালাইক কোন রিজনের জন্য, কোন জায়গায় তুমি সেল করছো? ফেসবুকে এটা বলতেছি আমি বাংলাদেশ। বাংলাদেশ আমি সেল করছি 6 হাজার কাস্টমারকে। অ্যান্ড ফেসবুকে আমি বললাম যে তুমি আমাকে এই যে অডিয়েন্স সাইজ, আমি আমি আমাকে দিবা হচ্ছে 1%। 1% অডিয়েন্স দিবা। 1%-এর এখানে মিনিং হলো, এটা আসলে মানে 0 থেকে 1%-এর মিনিং হলো আমার যে 6 হাজার কাস্টমার এটার মতো সিমিলার, মানে 1% মানে হচ্ছে একদম সেম টু সেম কাস্টমার
মানে আমার কাস্টমারের যেসব বৈশিষ্ট্য আছে, ফেসবুক আমাকে 7,44,000 মানুষ দিবে, ওদেরও বৈশিষ্ট্য সেম। ওরা এই ধরনের প্রোডাক্ট কিনে, কফি মগ কিনে, বা এই রিলেটেড অনেক কিছু কিনে থাকে। তার মানে ফেসবুক বলতেছে যে এই অডিয়েন্সগুলা তোমার ওই কাস্টমারদের মতোই, ওদের বৈশিষ্ট্যগুলোও এরকম, ওরাও এই ধরনের প্রোডাক্ট কিনে থাকে। এরা হচ্ছে তোমার ওয়েবসাইট কোনোদিন দেখে নাই, এখন থেকে তুমি এদেরকে টার্গেট করতে পারবা, ওরা প্রোডাক্ট কিনতে পারে। তো এরা হচ্ছে 1%। এখন যদি বলি যে তাহলে 1% পাইছি, এখন 1% থেকে 2% দরকার, এটা আবার কি? এখন 0 থেকে 1% যারা ছিল, তারা একদম মানে আমার যে কাস্টমার, তাদের মতো একদম, তাদের ফিচার অনুযায়ী আমার কাস্টমারের ফিচার মিলে যায়। কিন্তু 1% থেকে 2%-এ যখন আসলাম, এই ফিচারগুলো কিছুটা কমবে, যে মিল নাই, অমিল, কিছু কিছু যে জায়গায় অমিল আছে। হয়তোবা আমি এইখান থেকে যাই অডিয়েন্স পাবো, তাদের বাজেট হয়তো বা একটু কম, মানে অল্প বাজেটের প্রোডাক্ট কিনে, অথবা হইতে পারে তারা খালি কফি মগ কিনে, কখনো চা, চায়ের কাপ কিনে নেয়, বা এই রিলেটেড প্রোডাক্ট কম কিনছে। ঠিক আছে, বাট কিছুটা ফিচার এই অডিয়েন্সের সাথে আমার অডিয়েন্সের আছে। সেটা 90% ফিচার মিল থাকতে পারে, 90% বৈশিষ্ট্য মিল থাকতে পারে। হুম। আবার যদি আমি বলি যে 2 থেকে 3%, এটারও কিছুটা অমিল একটু বাড়বে। ঠিক আছে, ফিচারের কিছুটা ডিফারেন্স থাকতে পারে। যেমন এটার সহজভাবে আপনি আরো কিভাবে বুঝবেন দেখেন। 6 ফিট 5 ইঞ্চি কারা? ধরেন আমাদের ইনস্টিটিউটে 10 জন মানুষ 6 ফিট 5 ইঞ্চির মতো হাইট, 10 জন মানুষ, ওরা আমাদের মানে মানে ওরা হচ্ছে সিমিলার ওদের সাথে। এখন এই যে 1 থেকে 2%-এ যখন আমরা বলতেছি পার্থক্যটা হয়ে যাবে, তখন হইতে পারে 6.3 মানে 6 ফিট 3 ইঞ্চির মতো হইতে পারে, বা 6 ফিট 7 ইঞ্চির মতো হইতে পারে। আবার যখন আমরা 2 থেকে 3% বলবো, এটা এটার ফিচারটা আরেকটু অমিল হয়ে যাবে, তখন হইতে পারে এদের সাথে সিমিলারিটি হবে 6 ফুট বা 5.5 ফিট। হুম। এরকম কিছুটা অমিল থেকে যাবে আর কি, যত বেশি আপনি পার্সেন্টেজটা বাড়াবেন, তত বেশি অমিল বাড়বে। তাহলে বুঝতে পারছি এই লোকাল লাইক অডিয়েন্স কিভাবে কাজ করে। জি স্যার, মানে স্যার এটা আমাদের ফেসবুক বিহেভিয়ার অনুযায়ী আর কি হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, ফেসবুকের যে বিহেভিয়ার, আপনার যে বিহেভিয়ার, এই যেমন আমরাই তো অনেক ধরনের অ্যাড দেখি। যেমন আমি ফেসবুকে যখনই কোনো ধরনের পোশাকের অ্যাড দেখি, ক্লথিং ব্র্যান্ডের অ্যাড দেখি, আমার মনে হয় আমি প্রোডাক্টটা কিনি, অনেক সময় কিনে ফেলি। এখন আমার মতো আরো অনেকে আছে না, যারা পোশাকের কোম্পানি দেখলেই প্রোডাক্ট কিনতে চায়, কিনে ফেলে। আমি তো আর একা কিনি না, আমি একা যদি কিনতাম তাহলে বিজনেস কি চলতো? চলতো না। আমার মতো আরো পার্সন আছে না, আরো লাখ লাখ মানুষ আছে যাদের এই ধরনের অভ্যাস, ফেসবুকে অ্যাড দেখলেই প্রোডাক্ট কিনে ফেলে। আবার আপনাদের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে আহ, আহ, ধরেন ফোন দেখলেই, নতুন ফোন দেখলেই হচ্ছে নতুন ফোন কিনতে ইচ্ছা করে, কিনে ফেলেন। তো আপনাকে খালি ওই ফোনের অ্যাডই দেখায়, আছে না এরকম? জি স্যার। তো ওই যে আপনার যে বৈশিষ্ট্য, আপনার মতো সিমিলার অডিয়েন্স আরও অনেক আছে, তখন ফেসবুক ওইসব অডিয়েন্সকে খুঁজে বের করে এই লুকে লাইক অডিয়েন্সের মাধ্যমে আপনাকে একটা হিউজ পরিমাণ অডিয়েন্স এনে দেয়। তারপরে সেই অডিয়েন্সকে টার্গেট করে আপনি আবার সেল করতে পারবেন তাদের কাছে। এটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্সের সুবিধা। আর আমাদের ফেসবুক থেকে পরবর্তীতে ওয়েবসাইটে নিয়ে সেলস করা লাগবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যেহেতু সময় বেশি নাই, আমি আপনাদের একটা সেলস ক্যাম্পেইন তৈরি করা দেখাই দিই। আচ্ছা, এই যে সেলস,
এটা কিন্তু খুব ইজি একটা মেথড। কন্টিনিউ করবেন, দুইটা অপশন পাবেন, একটা ম্যানুয়াল, একটা সেলস অ্যাডভান্টেজ। তো কিরণ দত্ত যেটা বলছেন ওটা হচ্ছে এবি টেস্টিং। হ্যাঁ, ওইটা ওইটা হচ্ছে এবি টেস্টিং ম্যানুয়াল ক্যাম্পেইন, আমি ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন দেখাইছিলাম। অ্যাডভান্টেজটা দেখাইনি এই কারণে যে আপনারা এটা প্র্যাকটিস করবেন, এই জন্য আমি দেখাইনি। এটা ইজি, কয়েকটা ক্লিকের মাধ্যমে এটা ক্রিয়েট করা যায়। দেখেন এই যে অ্যাডভান্টেজ শপিং, আমি ধরলাম এটা একটা এএসসি মানে হচ্ছে অ্যাডভান্টেজ সেলস ক্যাম্পেইন, আমরা দিলাম হচ্ছে সেলস, ঠিক আছে। তারপরে আমরা দিলাম হচ্ছে ওয়েবসাইট, কনভার্সন লোকেশন, কনভার্সন ইভেন্ট হচ্ছে কি পারচেজ, এটা পিক্সেলের মাধ্যমে আসছে। এরপর টার্গেট করব কোন লোকেশন, আমরা ঢাকা দিতে পারি অথবা চট্টগ্রাম দিতে পারি বা হোল বাংলাদেশ দিতে পারি। তো এরপর আমার আর কোনো ধরনের টার্গেটিং এর প্রয়োজন নাই, যেহেতু এটা অ্যাডভান্টেজ সেলস ক্যাম্পেইন, এটার জন্য প্রয়োজন নেই। বাজেট দিলাম আমি $10, যে কোনো বাজেট আপনি দিতেই পারেন। এরপরে এটা কিন্তু ডেইলি বাজেট, ঠিক আছে। লাইফ টাইম বাজেট হলে আপনাকে মান্থলি বা যে ডেট দিবেন ওই ডেট অনুযায়ী আপনি হচ্ছে বাজেট বসাবেন। আমি এই জন্য ডেইলি প্রেফার করি, কারণ এটা অ্যাড স্কেলিং এর প্রয়োজন হয়। অ্যাড যদি পারফর্ম ভালো করে তাহলে আমার বাজেট বাড়াইতে হয়, অ্যাড যদি সেলস ড্রপ করে বা পারফরমেন্স খারাপ হয় তাহলে আমি বাজেট কমাই দিব। এই জন্য ডেইলি বাজেট দেওয়া ভালো। আচ্ছা, এখানে কাজ শেষ। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার আমি একটা সেলস ক্যাম্পেইন রান করছি, ডেইলি বাজেট ছিল $3, বাট আমার 2 দিনের বেশি সময়ে টোটালি স্পেন্ড হয়েছে $1.14। বাজেট কত ছিল বলেন? ডেইলি বাজেট $3 ছিল স্যার, $3। 2 দিন পার হয়ে গেছে, আপনার $1.5 স্পেন্ড হয়েছে মাত্র। 1.14 $1.14। 1.14, এটা এমন হওয়ার কারণ কি? কোনো ইস্যু পাইছিলেন অ্যাডে? না স্যার, কোনো ইস্যু পাইনি স্যার, কি? এটা আমার ফার্স্ট ছিল, ফার্স্ট কাজ ছিল। আচ্ছা, এটা অ্যাডটা কি ছিল, কিসের উপর ছিল? সো এটা টি শার্টের উপর, ড্রপ শিপিং টি শার্ট। বাংলাদেশে টার্গেট করছেন নাকি? জি, বাংলাদেশ। আচ্ছা, এটা এখনো কি অ্যাক্টিভ আছে এটা? আহ, না স্যার, পরে স্পেন্ড হচ্ছে না দেখি অফ করে দিচ্ছি স্যার। এরপরে কি আবার রান করছিলেন? না স্যার, ক্লায়েন্টের আর রান করতে বলে নাই, পরে আর রান করিনি। ওকে, এটা আহ, অনেক সময় বিডিং এর ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে কস্ট পার রেজাল্ট গোল যদি আপনি, মানে একটা প্রোডাক্টের দাম আছে $5, কস্ট পার রেজাল্ট ধরেন 1 থেকে 2 হতে পারে। এখন আপনি এটা ভেবে নিলেন যে $2 বেশি লাগবে না আসলে খরচটা, এই জন্য আপনি $2 দিয়ে রাখলেন এখানে, তাহলে অ্যাডটা স্পেন্ড হবে না। কারণ ফেসবুক তখন মনে করবে যে ওর আসলে বাজেট কম, ওর এটা অকশনে যখন আমি দিব এটা হচ্ছে বিট করতে পারবে না অন্যান্য অ্যাডের সাথে। অন্যান্য অ্যাড যেখানে ভালো রেজাল্ট দেখবে ওইখানেই সার্ভ হবে, কিন্তু আপনার অ্যাডটা খুব লিমিটেড একটা বিডিং সিস্টেমে পড়ে যাবে, যার কারণে অ্যাডটা সার্ভ হবে না। মানে যাই বাজেট দেন ওটা টোটালি স্পেন্ড হইতে পারবে না। এই জন্য অনেক সময় অ্যাড স্পেন্ড হয় না, ফুল অ্যাড স্পেন্ড হয় না, আংশিক হয়ে যায় আর কি। তো এই জন্য আমি, মানে এটা আপনি করছেন কিনা আমি জানি না, বাট এটা করলে এরকম হয় আর কি। আমি নিজেও অনেকবার এই কস্ট পার রেজাল্ট গোলটা ইউজ করছিলাম। তো ওই সময় অ্যাডের স্পেন্ডটা ফুল হয় না, $100 দিলে সেটা $15, $30, $25 এরকম স্পেন্ড হয়ে যায়, ফুল স্পেন্ড হয় না। স্যার এর কোস্ট পার রেজাল্ট গোল দেওয়া হয় নাই, শুধু ডেইলি বাজেটটা দেওয়া হয়েছিল। তাহলে আরেকটা ইস্যু হতে পারে, আরেকটা ইস্যু হলো যে কার্ডের প্রবলেম। যে কার্ডটা ইউজ করতেছেন সেই কার্ডের যে ভেরিফিকেশনটা এটা হয়তো বা ফেল হয়েছিল,
বা আমার কার্ডের যে কার্ডটা ইউজ করা হলো সেই কার্ডের ব্যালেন্সটা ঠিকভাবে সিঙ্ক হইতেছে না, চার্জটা কাটতে পারতেছে না ফেসবুক। হুম। ওই জন্য হচ্ছে অনেক সময় অ্যাড পজ হয়ে যায়, অ্যাডটা স্পেন্ড হইতে পারে না। এই জন্য যেটা করি আমি এই জন্য যেটা করি আমি টোটাল ক্যাম্পেইনটা ডুপ্লিকেট করে ফেলি, ডুপ্লিকেট করে আবার অ্যাড রান করাই দিই ইমিডিয়েটলি। তখন দেখা যায় পরের ক্যাম্পেইনে ঠিকঠাকভাবে পারফর্ম করে। এরকম প্রবলেম হয়। আচ্ছা, এরপর হচ্ছে পেজ সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে ম্যানুয়াল আপলোড, যে ক্রিয়েটিভ আপনি ইউজ করবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। ডেনিম জিন্স। স্যার, একটা ইস্যু দেখাইছিল, সেটা হচ্ছে স্যার টেম্পোরারি হোল্ড, এরকম একটা ইস্যু। ওই তো বললাম না, আপনার ওই অ্যাড স্পেন্টে প্রবলেম ছিল, আপনার কার্ডে প্রবলেম ছিল, যার কারণে হোল্ড করে রাখছিল। ওইটা হইলে অ্যাড স্পেন্ট হয় না, বরং অ্যাডটা পজ হয়ে থাকে। একটুখানি স্পেন্ট হওয়ার পরেই ওটা পজ হয়ে যায়, অ্যাডটা সাকসেসফুলি সার্ভ হয় না টার্গেট অডিয়েন্সের কাছে, যার কারণে। আর স্যার, আরেকটা প্রবলেম হচ্ছে এখন, মানে বিলিং পেমেন্ট গিলে যাওয়ার পরে শুধু বারবার ভেরিফাই অ্যাকাউন্ট চাচ্ছে। ভেরিফাই করে নেবেন আপনার, রিডট পে ইউজ করেন না আপনারা? জি স্যার, ভেরিফাই করছি, তারপরও বারবারই চায়। তখন আপনারা ইয়ে করবেন, ওই অ্যাড রান করবেন, দেখেন অ্যাড রান হয় কিনা। যদি অ্যাড রান হয়, $1 যদি স্পেন্ড হয়, তাহলে বুঝবেন যে সব ঠিকঠাক স্মুথলি চলতেছে। আর যদি স্পেন্ড না হয়, তাহলে আপনার হচ্ছে কার্ডে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখেন, অ্যাটলিস্ট $10 বা $15 রাখেন। 10 রাখা হয়েছে। আচ্ছা, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। তো স্যার, আজকে একটা অ্যাড রান করলাম, এঙ্গেজমেন্টের এড, তো এখনো প্রিপেয়ারিং এ আসছে 4 ঘন্টা যাবত। প্রিপেয়ারিং এ থাকুক, সমস্যা নাই, কালকে পর্যন্ত দেখেন কালকে কি হয়। কালকে যদি স্পেন্ড না হয়, তাহলে ডুপ্লিকেট করে আবার অ্যাড রান করেন। নতুন কার্ডে এরকম প্রবলেম হয়। আচ্ছা, আপনি ওয়েট করেন, ঠিক আছে? ওয়েট করার পর দেখেন ওটা সাকসেসফুলি রান হয় কিনা। না হলে আপনি ট্রাই করবেন ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে। আচ্ছা, দেখেন এই যে সেলস ক্যাম্পেইনের অ্যাডে আপনি প্রাইমারি টেক্সট এবং হেডলাইন দিয়ে দিলেন। তো এইভাবে আপনি হচ্ছে অ্যাডটা ফুলফিল করে কল টু অ্যাকশন বাটন যদি সেলসের জন্য হয়, তাহলে স্বপ্নাও দিয়ে দিবেন এবং প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দিবেন, ঠিক আছে? প্রোডাক্ট লিঙ্ক আপনারা এভাবে এখানে অ্যাড করে দিবেন। তো এই যে এটা হয়ে গেল আমাদের সেলস ক্যাম্পেইন, ঠিক আছে? এটা আহামরি খুব কঠিন কাজ না। সব খেলা হয় এই কন্টেন্টে। এখন বর্তমানে কন্টেন্ট যদি আপনার ভালো হয়, ডিমান্ড যদি থাকে মার্কেটে, তাহলে সেলস হবেই। মার্কেটে যদি প্রোডাক্টের ডিমান্ড কম থাকে, তাহলে সেলস আনাটা খুব টাফ হয়ে যায়। এখন টি শার্ট ধরেন আপনি সেল করবেন, টি শার্টে টি শার্টের বিজনেস বাংলাদেশে প্রচুর। বড় বড় জায়ান্ট কোম্পানিগুলা টি শার্টে অ্যাড দিছে, অনেক মিড মিড রেঞ্জের কোম্পানিগুলা টি শার্টে অ্যাড দিছে, এবং আপনি একজন ছোট কোম্পানি, আপনিও অ্যাড দিছেন। এখন ফেসবুক তাদেরকেই তো রেজাল্ট দিবে যাদের বাজেট ভালো, তাই না? নিলামের বেসিকটা তো বুঝাইছিলাম একদিন। যার বাজেট বেশি, ফেসবুক তাকেই রেজাল্ট দিতেছে, যার বাজেট কম তাকে কিছুই দিতেছে না। বুঝছেন? এরকম। এখন মার্কেটে কম্পিটিশন অনেক বেশি হয় যখন, তখন আপনার সেলস ড্রপ হয়। এই জন্য আপনাকে বেশি বেশি কন্টেন্ট নিয়ে কাজ করতে হয়। ভিডিও হইতে পারে, টেক্সট হইতে পারে,
হেডলাইন হইতে পারে, যেটাই আপনার কাছে আছে সেটা নিয়ে আপনাকে ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করতে হয়, চিন্তা করে বের করতে হয় কোন জিনিসটা মার্কেটে খাবে। এখন আপনি দেখতেছেন যে জায়ান্ট কোম্পানিগুলো অনেক বাজেট দিয়েছে, কিন্তু তাদের কন্টেন্ট জাস্ট একটা পিকচার, একটা স্যাম্পল পিকচার, এটা দিয়ে জায়ান্ট কোম্পানি অ্যাড দিচ্ছে। কিন্তু আপনার কাছে একটা স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি কি? আপনি পিকচার দিলেন না, আপনি দিলেন একটা ভিডিও, এবং ভিডিওটা এমনভাবে তৈরি করলেন যেটা মানুষ দেখলে হচ্ছে অ্যাটলিস্ট 1 মিনিট দেখবে, একটা আগ্রহ নিয়ে দেখবে। সেই কন্টেন্টটা সেভাবে বানানো হয়েছে। প্রমোশনাল ভিডিও দেখছেন না অনেক, ওরকম ভিডিও আপনি হচ্ছে টি শার্টের জন্য তৈরি করছেন। তো তখন এই কন্টেন্টের স্ট্রেংথের কারণে আপনার অ্যাড ভালো পারফর্ম করবে, বাকিদেরটা মানে বাকিদের সাথে আপনার অ্যাডে কোনো মানে এফেক্ট পড়বে না, আপনার একটা রেজাল্ট ভালো পাবে। আবার কিছু অ্যাড আছে যারা কিছু অ্যাড আছে, যেমন ধরেন আপনি আপনি টি শার্টই বিক্রি করবেন, বাট সবাই যে টি শার্ট বিক্রি করতেছে আপনি ওইটাই বিক্রি করতেছেন না, আপনি বিক্রি করতেছেন একটা ট্রেন্ড নিয়ে। ধরেন আহ, বিভিন্ন ধরনের ডায়লগ আছে, দেখছেন না? বসেন বসেন বসে যান, এই যে একটা ডায়লগ, এই ডায়লগ নিয়ে আপনি একটা আর্ট করলেন আপনার টি শার্টে, তারপর আপনি এটা কন্টেন্ট হিসেবে আপনার ফেসবুক অ্যাডে অ্যাড করলেন। এটা মানুষ যখন দেখবে মানুষ কিনবে, কারণ এটা কিন্তু মানুষ ফান হিসেবে নেবে, তাই না? ফান হিসেবে নিয়ে ওই ফান্ডটাকেই সে ইউজ করে সেই প্রোডাক্টটা পারচেস করবে। এখন এই টি শার্টটা কিন্তু আর কেউ বানায় নাই, শুধু আপনি বানাইছেন দেখে আপনি সেল করতে পারতেছেন। বুঝতে পারছি? ট্রেন্ড যদি কেউ ফলো করে টি শার্টের ক্ষেত্রে, তাহলে সেই টি শার্টে প্রফিটেবল হবে। সেলস নিয়ে অনেক কথা বলা যাবে, বাট মূল আলোচনা কিন্তু আমাদের শুরু হয়েছে ক্লায়েন্ট হান্টিং নিয়ে। ঠিক আছে, আপনারা ক্লায়েন্ট হান্টিং এ নিয়ে হচ্ছে কাজ শুরু করেন, গ্রুপগুলোতে জয়েন হয়ে যান, আর পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য সোশ্যাল মিডিয়াগুলোতে নিজেদের কাজগুলো শোকেস করেন। আর হচ্ছে কোল্ড আউটরিচ করার জন্য, মানে আপনারা হচ্ছে নতুন নতুন কাস্টমারদেরকে মেসেজ দেওয়ার জন্য যে মেসেজগুলো আমি আপনাদের দিছি, ওগুলোকে মডিফাই করেন, আমার থেকেও সুন্দর করে লেখেন আপনারা। আপনারা সময় দেন, সময় দিয়ে হচ্ছে বেশি বেশি করে হচ্ছে ওইগুলোতে ক্রিয়েটিভ লাইনগুলো লেখেন পারলে। আমার ওইগুলো ইউজ করতে করতে পারবেন, সমস্যা নেই। আমার থেকেও তো আরো ভালো মাইন্ড আছে এখানে, তাই না? তো সেটাকে ইউজ করেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? স্যার, বলেন। স্যার ফেসবুক এর ক্ষেত্রে দেখা যায় স্যার, ফেসবুক পেজে যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে স্যার এঙ্গেজমেন্টেও মানে অনেক সেল আছে স্যার। এই ক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্টটা ইউজ করব নাকি সেলটা ইউজ করব? সেল মূলত, সেলস যেটা উদ্দেশ্য, সেলটা তো মূলত ধরেন ওইসব কাস্টমারদেরকে টার্গেট করবে যারা মূলত প্রোডাক্ট কিনে, তাই না? এটা তো আমরা জানি। এঙ্গেজমেন্টের উদ্দেশ্য হইলো যত বেশি মেসেজ নিয়ে আসা যায়, কিন্তু বেশি মেসেজ মানেই যে বেশি সেল, এটা তো না, তাই না? আবার কম মেসেজেও অনেক বেশি সেল করা যায় যদি সেটা রিয়েল কাস্টমার হয়ে থাকে। এটা টেস্টের বিষয়। দেখেন, যদি এঙ্গেজমেন্টের মাধ্যমে যদি বেশি রেজাল্ট আসে এবং সেলসও যদি বেশি হয়, তাহলে আপনার এঙ্গেজমেন্টই চালান। আর যদি সেলস ক্যাম্পেইনের মাধ্যমে মেসেজ ক্যাম্পেইন করেন, ওইটাতে যদি সেল ভালো হয় তাহলে ওইটা ইউজ করেন। এখন ক্লায়েন্টের যেটা ভালো হয় সেটা আপনি করে দেন। আপনি দুইটাই স্ট্র্যাটেজি ইউজ করেন, এক সময় আপনি সেলসটা ইউজ করলেন আর এক সময় আপনি এঙ্গেজটা ইউজ করলেন, দেখেন কোনটা ভালো হয়। তোর বাংলাদেশের যে কাস্টমার এরা মানে সেলস হোক বা না হোক, এদের মেন উদ্দেশ্য হলো মেসেজ লাগবে, মেসেজ আসে না কেন? তাহলে এর জন্য এটা এঙ্গেজমেন্ট পারফেক্ট। বুঝতেছেন, তাহলে মেসেজই এনে দেন।
যদি তারা জি না স্যার, এর বুঝে জন্য এই বেসিক জিনিসটা, তাহলে মেসেজ নিয়ে এসে দেন, তারা হ্যান্ডেল করুক সেই মেসেজ। স্যার তাহলে যদি আমরা অ্যাড রান করি স্যার, তাহলে ম্যানুয়ালি ভালো হবে নাকি স্যার এই যে অ্যাডভান্টেজ দেখালেন এটা ভালো হবে? এটার একটা ডিসকাশন আমরা করছিলাম এর আগে, মনে আছে কিনা জানি না। জি স্যার। অ্যাডভান্টেজটা আপনি তখনই করবেন যখন আপনার অ্যাড অ্যাকাউন্টের এজটা একটু বেশি। ধরেন উম, আপনি গত 1 মাস যাবত অ্যাড রান করতেছেন, ঠিক আছে? আপনার অ্যাড অ্যাকাউন্ট বা পিক্সেল বা আপনার ফেসবুক পেজ জানে আপনার অডিয়েন্স কারা, অ্যালগোরিদম জানে আপনার অডিয়েন্স কারা। আপনি অ্যাড পাবলিশ করলেই আপনার টার্গেট অডিয়েন্সের কাছে অ্যাড চলে যায়, তখন আপনি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন করবেন। কিন্তু যদি আপনার বিজনেসটা নতুন হয়, একদমই নতুন, তাহলে আপনি টার্গেট অডিয়েন্সকে টার্গেট করে অ্যাড দেবেন। বুঝছেন? জি স্যার।